ভালোবাসার নতুন নতুন গল্প পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। ওই কাইল্লা ওই। আমি পিছনে তাকিয়ে দেখি সাদিয়া আর ওর বান্ধবীরা বসে আছে। হ্যাঁ, ওরা আমাকেই ডাকছে, কারণ আমার গায়ের রংটি কালো। একেবারেও কালো না। আমি ওদের কথায় কান না দিয়ে আমার মতো ক্লাসের দিকে যেতে লাগলাম। ওরা পিছন থেকে অনেক ডেকেছিল, কিন্তু আমি সোজা ক্লাসে চলে গেলাম। কিছুক্ষণের মধ্যেই স্যার চলে এলো। ক্লাস করতে করতে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি সাকিব হাসান, এবার ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্র। আমরা দুই ভাই এক বোন। আপু সবার বড়, তারপর ভাইয়া, আর তারপরেই আছি আমি। আপুর বিয়ে হয়েছে অনেক আগেই, তাদের একটা মেয়েও আছে, আবার তৃতীয় শ্রেণীতে পড়ে। আর ভাইয়ার বিয়ে হয়েছে আজ মাস 3 হবে। ক্লাসে আসার সময় যে আমাকে ডেকেছিল তার নাম সাদিয়া, আমার ভাইয়ের শালী, মানে আমার ভাবির বোন। একই সাথে একই কলেজে পড়ে। আজ এই পর্যন্তই থাক, আস্তে আস্তে সবই জানতে পারবেন। আমাকে সকল স্যার ম্যাডাম খুব ভালোবাসত। সমস্যা শুধু একটাই, আমি দেখতে একটু কালো আর রোগা টাইপের। ঠিকমতো খাওয়া দাওয়াও না করলে, না ঘুমালে যা হয় আর কি। সবগুলো ক্লাস করে বাইরে আসলাম। বন্ধুদের সাথে কথা বলতে বলতে কলেজের গেটের সামনে দিয়ে যাওয়ার সময় দেখি সাদিয়া এবং ওর কিছু বান্ধবী ফুচকার দোকানে বসে আছে। সাদিয়া আমাকে দেখতে পেয়েই ডাক দিল। আমার সাথে বন্ধুরাও যেতে চাইল, কিন্তু সাদিয়া শুধু আমাকেই যেতে বলল। আমি ওদের কাছে গিয়ে, কি বলবি? ওই কাইল্লা বলবি মানে বলবেন। আর তোকে সকালে এত করে ডাকলাম, আসলি না কেন? আমার নাম কাইল্লা না, আমার একটা নাম আছে, ওটা বলে ডাকলে ঠিকই আসতাম। ওই চুপ, নিজের চেহারা কখনো আয়নায় দেখেছিস? কাইল্লা ভূত একটা। দেখ, এটা কিন্তু ঠিক হচ্ছে না। চুপ। আর এখন ফুচকার টাকাটা দে। তোদের ফুচকার টাকা আমি দিতে যাব কেন? আমি দিতে বলেছি তাই দেবে, না হলে কিন্তু সবকিছু আপুকে বলে দিব। আমি আর কোনো কথা না বলে ফুচকার টাকাটা দিয়ে চলে আসতে যাব, তখনই আবার ডাক দিল। আবার ডাকিস কেন? বাসায় যাব, একটা রিক্সা নিয়ে আয়। তুই রিক্সা নিতে পারিস না? আবার কথা বলে, যা বলছি তাই কর। আমি আর কিছু না বলে সাদিয়ার জন্য একটা রিক্সা নিয়ে এলাম। সাদিয়া রিক্সায় উঠে বাসার দিকে চলে গেল। আমিও বাসায় যাওয়ার জন্য অন্য একটা রিক্সায় উঠলাম। ভাবছেন সাদিয়া ওর আপুকে, মানে আমার ভাবিকে কি বলতে চাইলো, তাই তো? সেটাও না হয় পরেই জানতে পারবেন। বাসায় এসে বেল দিতেই ভাবি এসে দরজা খুলে দিল। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। নিচে এসে খাবার খেয়েই বেরিয়ে পড়লাম আড্ডাখানার উদ্দেশ্যে। বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলাম খেলতে, মানে ক্রিকেট খেলতে। বাসা থেকে একটু দূরেই একটা স্কুল মাঠ আছে, ওখানেই প্রতিদিন খেলা করি। খেলা শেষ করে সন্ধ্যার একটু আগে বাসায় চলে এলাম। এসে হাত মুখ ধুয়ে পড়তে গেলাম। কিছুক্ষণ পর ভাবি এসে খাবার জন্য ডেকে গেল। উঠে গিয়ে খাবার খেয়ে কিছুক্ষণ টিভি দেখে আবার রুমে চলে আসলাম। সারাদিন এভাবেই কেটে গেল, কলেজ, খেলাধুলা, পড়া আর ফোন চাপা। একটু রাত জাগার অভ্যাস আছে, আসলে শরীরটা আমার নিজের দোষেই খারাপ হয়েছে। অনেকক্ষণ ফোনে গেম খেলে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে একেবারে তৈরি হয়ে নিচে আসলাম। কি রে, একেবারে তৈরি হয়ে আসলি যেন? কলেজে যেতে দেরি হয়ে গেছে। টেবিলে খাবার রাখা আছে, খেয়ে যা। না, কলেজে যেতে অনেক দেরি হয়ে যাবে। অল্প কিছু তো খেয়ে। আর বলতে পারলো না, তার আগেই আমি এক দৌড়ে বাসার বাইরে চলে আসলাম। এসে একটা রিক্সা নিয়ে সোজা কলেজে চলে এলাম। কলেজে আসতেই আজ একটু বেশি দেরি হয়ে গিয়েছে। তাড়াতাড়ি রিক্সা থেকে নেমে ভাড়াটা দিয়ে দৌড়ে ক্লাসের দিকে চলে এলাম। এসে দেখি স্যার ক্লাসে চলে এসেছে। আসবো স্যার? আসো। আজ এত দেরি হলো যে? আজ বাসা থেকে বের হতেই একটু দেরি হয়ে গিয়েছিল। আচ্ছা, সিটে গিয়ে বসো। আমি গিয়ে বন্ধুদের কাছে বসলাম। ক্লাসের পড়াটা ঠিক মতো দেই, তাই স্যার কিছু বলে না। ক্লাসের পড়া ঠিক মতো দিলেও পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি না। সবগুলো ক্লাস শেষে বাইরে বের হলাম। চল আজ একটু ঘুরে আসি। কোথায় যাবি? চল নদীর পাড়ে যাই। তোরা যা, আমি যাব না। কেন? আমার ভালো লাগছে না। তাহলে আমরা কি করতে যাব? তোরা যা,
ঘুরে আয়। না, তুইও যাবি আমাদের সাথে। দেখ আমাকে টানতে টানতে নিয়ে বাইকে ওঠালো। আমার ভালো লাগে না কোথাও ঘুরতে যেতে, আর মেয়েদের সামনে তো একদমই নয়। লোকজনের সামনে গেলে মনে হয় সবাই আমার দিকে তাকিয়ে আছে, মনে হয় যেন আমি অন্য গ্রহ থেকে এসেছি। কোনো কাপড় আমার গায়ে ঠিকমতো লাগে না। যাই হোক, বন্ধুরা মিলে নদীর পাড়ে চলে এলাম। আর এই টাইমে এখানে অনেক লোকজন আসে, কত সুন্দর সুন্দর মেয়েরা, মন চায় তাদের সামনে দিয়ে ঘুরতে, কিন্তু আমাকে দেখলেই তারা হাসতে থাকে, তাই আর যাওয়া হয় না। বন্ধুরা মিলে বাদাম খাচ্ছি বাইকের উপর বসে। ওরা অনেকগুলো ছবি তুলল, কিন্তু আমি ছিলাম না। আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। বাসার সামনে এসে বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিল। এটা অবশ্য নতুন কিছু না, মাঝে মাঝেই এরকম বকা শুনতে হয়। আমি আর কোনো কথা না বলে সোজা রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। একটু পর ভাবি আসলো, খাবার জন্য ডাকছে। আমি নিচে গিয়ে খাবার খেয়ে নিলাম, তারপর রুমে এসে ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আজ আর খেলতে যাব না। ফোন আর হেডফোনটা সাথে নিয়ে ছাদে চলে আসলাম। দোলনায় বসে কানে হেডফোন লাগিয়ে গেম খেলতে লাগলাম। সন্ধ্যার দিকে ছাদ থেকে নেমে রুমে চলে এলাম। হালকা কিছু খেয়ে পড়তে বসে গেলাম। পরের দিন সকালে আজও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে না খেয়েই কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কলেজে আসতেই আজও সেই একই ডাক। ওই কাইল্লার বাচ্চা। সকাল সকাল মেজাজটাই বিগড়ে গেল। আমি কোনো কথা না বলে আমার মতো হাঁটতে লাগলাম। হঠাৎ কে যেন পিছন থেকে হাত ধরে টান দিল। ঘুরে দেখি সাদিয়া। ওই, তোরে কখন থেকে ডাকছি, কথা কানে যায় না? তোর মতো বাজে মেয়ের সাথে কি কথা আছে? হ্যাঁ, ওই ছোট লোকের বাচ্চা, কি বললি তুই? ঠাস লাগিয়ে দিলাম সাদিয়ার গালে একটা। কুত্তা তুই। ঠাস আরেকটা দেওয়ার সাথে সাথেই সাদিয়া চুপ হয়ে গেল। আমাকে তোর চাকর পেয়েছিস? হ্যাঁ, যখন যা বলবি তাই করতে হবে? আমার গায়ের রং কালো বলে আমি কি মানুষ না? সাদিয়া চুপ করে দাঁড়িয়ে আছে আর রাগে ফুঁসছে। ছোট লোক আমরা না, ছোট লোক হচ্ছিস তোরা। শুধু কারি টাকা থাকলেই বড়লোক হওয়া যায় না, ভিতরে মানুষত্ব থাকতে হয়। মানুষের সাথে ভালো আচরণ করতে শিখতে হয়। কলেজের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। সাদিয়ার মুখ থেকে একটা কথাও বের হচ্ছে না। চোখ দুটো লাল হয়ে গিয়েছে আর পানি ঝরছে। আরে আমি কাকে কি বোঝাচ্ছি? তোর মাথায় তো এসব ঢুকবে না। তুই তো চিনিস টাকা আর অহংকার দেখাতে। আর কিছু না বলে ওখান থেকে সোজা ক্লাসে চলে এলাম। আজ বন্ধুদের মধ্যে শুধু রাহাত এসেছে, ওর সাথেই বসে আছি। এদিকে সাদিয়ার কথা। আমি ওখান থেকে চলে আসার পর সাদিয়ার বান্ধবীরা ওর কাছে গেল। ও তোর সাথে এমনটা করতে পারলো? আমি তো বিশ্বাস করতেই পারছি না যে ওর মতো ছেলে তোর গায়ে হাত তুলেছে। এর শোধ আমি তুলবো। কি করতে চাস তুই? সেটা সময় হলেই বুঝতে পারবি। ও এখনো আমাকে ভালো করে চিনতে পারিনি। আমি কি করতে পারি ওকে দেখাবো। এখানে কিন্তু দোষটা তোর ছিল। তুই এখন ওই লম্পট ছেলেটার পক্ষ নিয়ে কথা বলছিস? আমি কারো পক্ষ নিচ্ছি না, শুধু যেটা সত্যি সেটাই বলছি। আমি কি তোর থেকে সত্যিটা জানতে চেয়েছি? তোরা থামবি? এখন নিজেদের মধ্যে ঝামেলা বাঁধাস না। চল, ক্লাসের সময় হয়ে গিয়েছে। তারপর ওরা সবাই ক্লাসে চলে আসে। ক্লাসে এসে আমার দিকে সাদিয়ার চোখ পড়তেই যেন চোখ দিয়ে লাভা বের হতে শুরু করলো। আমার কথা। আমি সাদিয়ার দিকে না তাকিয়ে স্বাভাবিকভাবেই বসে আছি। স্যার ক্লাসে এসে ক্লাস শুরু করে দিল। সবগুলো ক্লাস করে বাইরে বের হলাম। সাদিয়ার দিকে চোখ পড়তেই দেখি আমার দিকে অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। আমি ওদিকে খেয়াল না করে রাহাতের সাথে গেটের সামনে চলে এলাম। রাহাতকে বিদায় দিয়ে আমিও একটা রিক্সা নিয়ে সোজা বাসায়। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় ধপাস করে শুয়ে পড়লাম। শুয়ে ভাবতে থাকলাম, আমার শরীর স্বাস্থ্য যদি ভালো হতো, আমি যদি ফর্সা হতাম, তাহলে এত কথা শুনতে হতো না। এখানে সৌন্দর্যটাকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। মানুষের যে একটা ভালো মন থাকতে পারে সেদিকে কেউ খেয়াল করে না। মনে মনে বলতে লাগলাম, আমাকেও শরীরের যত্ন নিতে হবে। যখন রাগ হয় তখনই এই জেদটা আসে যে আমাকেও শরীরের যত্ন নিতে হবে। কিন্তু রাগ কমে গেলে জেদটাও ফুস হয়ে যায়। ছেলের কেন যে রাগ কমে যায় বুঝি না। রুম থেকে বেরিয়ে নিচে এসে খাবার খেয়ে সাগরদের বাসায় চলে আসলাম।
এসে বেল বাজাতেই আন্টি এসে দরজা খুলে দিল। আরে সাকিব যে, আসো ভিতরে আসো। না আন্টি, এখন ভিতরে যাব না। সাগর কোথায়? আজ কলেজে এলো না? আমি সাগরদের বাসা থেকে সোজা মমিন চাচার দোকানে চলে আসলাম। মাঝে মাঝেই এখানে আসি ক্রাম খেলার জন্য। বেশ কিছুক্ষণ ক্রাম খেলে বাসায় চলে আসলাম। সন্ধ্যার একটু আগে সাগর ওর নানুদের বাসা থেকে এসে ফোন দিয়েছিল। ওর সাথে দেখা করে বাসায় এসে পড়তে বসে গেলাম। পড়া শেষ করে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে আম্মু এসে ডেকে ডেকে ঘুম ভাঙালো। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে এলাম। আজ একটু সময় থাকতে শুধু 2টা পরোটা খেয়েই কলেজে এলাম। কলেজের ভিতরে ঢুকতেই কেউ একজন আমার নাম ধরে ডাক দিল। তাকিয়ে দেখি সাদিয়া। কি হলো? ওর আজ হঠাৎ নাম ধরে ডাকছে কেন? আমি ওদিকে কান না দিয়ে আমার মতোই হাঁটতে লাগলাম। হঠাৎ সাদিয়া আমার সামনে এসে দাঁড়ালো। কি হলো, কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না? হঠাৎ করে সাদিয়া তুমি বলাতে একটু অবাক হলাম। আমার মতো ছেলেকে এত ডাকার কি আছে? আসলে আমি সরি, এতদিন তোমার সাথে যা করেছি সব অন্যায় করেছি। তো আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমার কি সে যোগ্যতা আছে? আমি আমার ভুল বুঝতে পারছি। আসলে কালকে তুমি বলার পর থেকে আমার চোখ খুলে গিয়েছে। প্লিজ আমাকে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আমিও তুমি করেই বললাম। আচ্ছা তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড, একসাথে থাকবো, আড্ডা দেব। ক্লাসমেটরা এমনিতেই ফ্রেন্ড। না আর কিছু বলতে না দিয়েই সাদিয়াকে বাই বলে ক্লাসের দিকে চলে আসলাম। ক্লাসে এসে সাদিয়া আমার দিকে বারবার দেখছে। আমি সাদিয়াকে খেয়াল না দিয়ে ক্লাসে মন দিলাম, কিন্তু আজ অবাকই হলাম। হঠাৎ সাদিয়ার আবার কি হলো? এত পরিবর্তন? যাই হোক, ওর ভুলটা বুঝতে পারলেই হলো। সবগুলো ক্লাসে শেষ করে বাইরে আসলাম। সাগর আর রাহাতের সাথে কথা বলতে বলতে গেটের দিকে আসছি। তখনই সাদিয়া ডাক দিল। আমি ওখানে দাঁড়াতেই সাদিয়া কাছে এসে বলল, চলো ফুচকা খাবো। আমরা সবাই বেশ অবাকই হলাম। কি হলো বুঝলাম না, একবার তুমি আবার তুই। আসলে আমরা তো এখন ফ্রেন্ড, তাই তুই বলাটা বেটার। আচ্ছা এত কথা না বলে চল ফুচকা খাবো। এটা কি তুই বলছিস? কেন বিশ্বাস হচ্ছে না? একটু কষ্টই হচ্ছে। তুই হঠাৎ। থাক আর বলতে হবে না, তুই চল। এই বলে সাদিয়া আবার হাত ধরে টেনে নিয়ে গেল, আর সাথে সাগর আর রাহাতকেও ডাক দিল। তারপর সবাই মিলে ফুচকা খেয়ে যে যার মতো বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিচে এসে খেয়ে নিলাম। আজ আর বাইরে গেলাম না, রুমে এসে ঘুমিয়ে গেলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে চলে গেলাম ক্রিকেট খেলতে। খেলা শেষ করে সন্ধ্যার আগে বাসায় এসে হালকা কিছু খেয়ে রুমে চলে আসলাম। কিছুক্ষণ ফোনে গেম খেলে পড়তে বসে গেলাম। প্রতিদিনের রাতটা ঠিক নিয়ম মতোই যায়। সন্ধ্যায় এসে পড়তে বসা, পড়া শেষ করে খাবার খেয়ে ঘুমিয়ে যাওয়া, এভাবেই কলেজ, খেলাধুলা, পড়া আর ঘুমের মধ্যে বেশ কয়েকটা দিন কেটে গেল। সাদিয়ার সাথে এখন মাঝে মধ্যেই কথা বলে, তবে যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করে। আমিও সাদিয়াকে ভালোবেসেছিলাম, সেটা ওকেও জানিয়েছিলাম, কিন্তু থাক, ওইসব পরে একদিন বলবো। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজে চলে গেলাম। কলেজ শেষ করে প্রতিদিনের মতো বাসায় চলে আসি। ফ্রেশ হয়ে খাবার খেয়ে একটু ছাদে আসলাম, ফোন আর হেডফোন সাথে নিয়ে দোলনায় বসে গেম খেলতে লাগলাম। হঠাৎ গাড়ির শব্দ পেয়ে নিচে তাকিয়ে আমি পুরো থ হয়ে গেলাম। ওনারা এইখানে কিভাবে? আমি নিচে তাকিয়ে দেখি সাদিয়া আর ওর আব্বু গাড়ি থেকে নামছে। এখন আবার কি করতে এলো? নিজের বোনের বাসায় আসতেই পারে। আমি আমার মতো আবার গেম খেলতে লেগে গেলাম। একটু পর সাগরের ফোন পেয়ে ফোনটা রিসিভ করে, কোথায় তুই? তুই কোথায় তাই বল। ছাদে বসে আছি। থাক আমি আসছি। আচ্ছা আয়। একটু পরেই দেখি সাগর এসে আমার পাশে বসলো। এত তাড়াতাড়ি কোথা থেকে আসলে? আমি তোদের বাসের সামনে দাঁড়িয়ে ফোন দিয়েছিলাম। ও, তা এদিকে কোথায় আসছিলি? একটা কাজে এসেছিলাম, তাই ভাবলাম তোর সাথে যাই। ও, তোদের বাসায় দেখলাম সাদিয়া এসেছে। একটু আগেই ওর আব্বুর সাথে এসেছে। তুই কথা বলেছিস? না, আমি এখনো নিচে যাইনি। ও, তা তুই কি এখন বসে বসে গেম খেলবি নাকি আমার সাথে যাবি? আমিও যাব। তাহলে চল। আমি আর সাগর উঠে নিচে চলে এলাম।
এসে দেখি সাদিয়া সোফায় বসে টিভি দেখছে। আমি ওর সাথে কথা না বলে আমার রুমে চলে এলাম। হেডফোনটা রেখে এসে দেখি সাগর সাদিয়ার সাথে কথা বলছে। সাগর, চল। কিরে, কোথায় ছিলি? তোকে দেখাই গেল না। ছাদে ছিলাম। এখন কোথায় যাবি? খেলতে। আমি আর ওখানে দাঁড়িয়ে না থেকে সাগরকে নিয়ে বাইরে চলে এলাম। এসে দেখি আব্বু আর আঙ্কেল, মানে সাদিয়ার আব্বু আসছে। সালাম দিয়ে, কেমন আছেন আঙ্কেল? ভালো বাবা, তোমার শরীরের কি অবস্থা? দিন দিন শুকিয়ে যাচ্ছ কেন? ঠিক মতো খাওয়া দাওয়া করে নাকি শুধু এখানে সেখানে ঘুরে বেড়ায়? ঘুরতে তো সমস্যা নেই, কিন্তু ঠিক মতো খাওয়া দাওয়া তো করতে হবে। কতবার বলেছি, কথা শুনলে তো হয়। আচ্ছা আঙ্কেল, রাতে এসে কথা বলবো। না বাবা, আমি চলে যাব এখনই। আজ আসলেন আর আজই চলে যাবেন? কাজ আছে। সাদিয়া বারবার আসতে চাইছিল, তাই ওকে রেখে যেতে এসেছি। ও কিছুদিন থাকবে এখানে। ও আচ্ছা আঙ্কেল, তাহলে সময় হলে আবার আসবেন কিন্তু। আচ্ছা, আর তোমরা তো যেতে পারো। যাবো আঙ্কেল, সময় হলে গিয়ে ঘুরে আসবো। আমার দেরি হয়ে যাবে। তাহলে সাবধানে যাইয়েন। ঠিক আছে। আমি সাগরের সাথে সোজা স্কুল মাঠে চলে আসলাম। আজ একটা ক্রিকেট ম্যাচ আছে। আমি দেখতে রোগা হলেও ক্রিকেট বেশ ভালোই খেলে। যাই হোক, খেলা শেষ করে সন্ধ্যায় বাসায় চলে আসলাম। এসে দেখি সাদিয়া, আম্মু, ভাবি সবাই একসাথে বসে গল্প করছে আর টিভি দেখছে। আমি কোনো কথা না বলেই সোজা আমার রুমে চলে এলাম। এসে হাত মুখ ধুয়ে ফোন টিপতে লাগলাম। এখন আর নিচে যেতেও পারবো না, গেলে সাদিয়ার সাথে দেখা হয়ে যাবে। একটু পরেই ফোনটা রেখে পড়তে বসে গেলাম। হঠাৎ সাদিয়া পিছন থেকে এসে, কি করিস? হাডুডু খেলি। মিথ্যা বলিস কেন? তুই তো বই পড়ছিস। তাহলে দেখতেই তো পাচ্ছিস, আবার জিজ্ঞেস করিস কেন? তুই রেগে যাচ্ছিস কেন? আমি আবার কোথায় রাখলাম? আচ্ছা বাদ দে, আমাকে একটা বই দে, আমিও পড়বো। ওই যে ওখানে আছে, যেটা ভালো লাগে নিয়ে পড়। তারপর আমি আমার মতো আবার পড়তে লাগলাম। সাদিয়াও একটা বই নিয়ে পড়তে শুরু করলো। পড়ার এক পর্যায়ে হঠাৎ ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি মারিয়া ফোন করেছে। কে বলছেন? আমি মারিয়া। কাকে চাই? কি বলছিস এসব? আমি আপনাকে চিনি না। তুই আমাকে চিনতে পারিস না? না। আমি মারিয়া। কোন মারিয়া? তুই আমাকে চিনতিস না, তাই না? না। দেখ, এখন রাখাস না, আমি সরি বলছি তো। কিসের সরি? আমি সত্যি ভাইয়ের বিয়েতে আসতে চেয়েছিলাম, কিন্তু আব্বু আম্মু যায়নি, তাই আমাকেও যেতে দেয়নি। হয়েছে, তোদের আর আসতে হবে না। কিন্তু রাগ করছিস কেন? আমার কাজ আছে, বাই। প্লিজ রাগ করিস না, আমি আর কিছুদিন পর আসবো। কবে? মা আর কিছুদিন পর আব্বু একটা কাজে ওইদিকে যাবে। আমি আব্বুর সাথে গিয়ে ওখানে থেকে তোদের ওখানে চলে যাব। সত্যি তো? সত্যি। চাচু এখন কোথায়? অফিসে। আর তোর আম্মু? বাসাতে আছে, কাজ করছে। একটু দে, কথা বলবো। তারপর মারিয়া ফোনটা ওর আম্মুর কাছে নিয়ে গেল। আমি কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। ওহো, আপনাদের তো বলাই হয়নি, মারিয়া হচ্ছে আমার চাচাতো বোন, ঢাকায় থাকে। আর ওরা ভাইয়ার বিয়েতে আসছিল না, তার জন্যই একটু রেগেছিলাম। আমি আমার মতো আবার পড়ায় মন দিলাম। কে ফোন করেছিল? আমার চাচাতো বোন। ওরা কোথায় থাকে? ঢাকাতে থাকে। ও, আমি কি কখনো ওকে দেখেছি? না, ওরা বিয়েতে আসছিল না। ও। তারপর আর কেউ কোনো কথা বললাম না। একটু পরেই ভাবি আসলো। কিরে, তোদের পড়া শেষ হয়েছে? এই তো প্রায় শেষ। চল, সবাই বসে আছে খাবার টেবিলে তোদের জন্য। চলো। পড়া শেষ করে উঠে নিচে এসে খাবার খেয়ে নিলাম। তারপর ওখানে আর না থেকে সোজা রুমে চলে আসলাম, কারণ ওখানে থাকলেই আমাকে নিয়ে কথা হতো। বিশেষ করে আব্বু। যখনই আব্বুর সামনে যাই তখনই আমার শরীর নিয়ে কথা বলে। রুমে এসে ফেসবুক গোছাতে লাগলাম। ফোন চাপতে চাপতে কখন ঘুমিয়ে গিয়েছি মনেই নেই। পরের দিন সকালে ঘুম ভাঙলো ভাবির ডাকে। তারপর উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। নিচে গিয়ে খাবার খেয়ে কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। এমন সময় ভাবি এসে বলল, তোর সাথে সাদিয়াকে নিয়ে যাস। ও তো একাই যেতে পারে। না, তুই ওকে নিয়ে যাবি।
আচ্ছা, ওকে রেডি হতে বলো। ও তৈরি হয়ে আছে, তুই যাওয়ার সময় ওকে ডেকে নিস। আচ্ছা ঠিক আছে। তারপর ভাবি চলে গেল। আমিও তৈরি হয়ে কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। একসাথে সাদিয়াকে নিয়ে কলেজে আসলাম। সাদিয়া ওর বান্ধবীদের কাছে চলে গেল, আমিও আমার বন্ধুদের কাছে চলে এলাম। কিরে একেবারে একসাথে কলেজে? তো কি করবে, নিজের বেআইনির সাথেই তো আসছে। এখন একদমই মজা করবি না। আচ্ছা ঠিক আছে। আর মিথিলা তোকে খুঁজতে আসছিল। কেন? জানি না, শুধু বলল তুই আসবি কখন। ও, তোকে ওর সাথে দেখা করতে বলেছে। কি জরুরি কথা নাকি বলবে? আমার সাথে আবার কিসের জরুরি কথা? জানি না, তবে তোকে দেখা করতেই বলেছে। আচ্ছা চল, ক্লাসের সময় হয়ে গিয়েছে। তারপর সবাই উঠে ক্লাসে চলে এলাম। ক্লাসে আসতেই মিথিলা ইশারা করে বলল কলেজ ছুটির পর দেখা করতে। আমিও মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে নিজ জায়গায় গিয়ে বসলাম। প্রথম ক্লাস শেষ হবার পর কলেজ ছুটির পর গেটের সামনে দেখা করিস। আমি বুঝেছি, আর সাগরও আমাকে বলেছে। ও আচ্ছা। তারপর বাকি ক্লাসগুলো করে বাইরে বের হলাম। মিথিলা ওর সাথে দেখা করতে বলল, তুই দেখা করেছিস? না, এখন করব। ও আচ্ছা। আমরা হাঁটতে হাঁটতে গেটের সামনে এসে দাঁড়ালাম। একটু পর মিথিলা আসলো। কি বলবি? সাদিয়া দিকে নেই তো? না, এদিকে তো দেখলাম না। ও আচ্ছা, না থাকলেই ভালো। কি বলার জন্য এখানে আসতে বললি? শোন, তুই সেদিন সাদিয়ার গায়ে হাত তোলার পর থেকে সাদিয়া তোমার উপর ভীষণ রাগ করেছে। কই, আমার সঙ্গে তো ভালোভাবেই কথা বলছে। ও এখন তোর সাথে ইচ্ছে করে ভালো ব্যবহার করছে, কিন্তু ওর মাথার ভেতরে শুধু প্রতিশোধের আগুন জ্বলছে। ওকে দেখে তো কিছুই মনে হলো না। থাক, অত কথা বলবো না যে কোন সময় সাদিয়া চলে আসতে পারে। শুধু এটুকুই বলছি, তুই যতটা সম্ভব সাদিয়ার থেকে দূরে দূরে থাকবি, আর সাবধানে থাকবি। ও সুযোগ পেলেই তোর ক্ষতি করবে। আচ্ছা দেখি কি করা যায়। দেখি না, তুই ওর থেকে সাবধানে থাকবি। যে কোনো সময় সাদিয়া চলে আসতে পারে। আমি গেলাম, বাই। আচ্ছা বাই। একটু পরেই দেখি সাদিয়া আর ওর বাকি বান্ধবীরা আসছে। সাগর আর রাহাত চলে গেল। আমি নিজের মতো দাঁড়িয়ে আছি। কিরে, বাসায় যাবি না? যাব। তাহলে চল। আমি একটা রিক্সা নিয়ে এলাম। সাদিয়ার আমি রিক্সায় উঠতেই সাদিয়ার বান্ধবীরা আমার দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিল। আমি সেদিকে খেয়াল না করে রিক্সাওয়ালা মামাকে চলে আসতে বললাম। বাসায় এসে আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। একটু পরেই সাদিয়া আমার রুমে এলো। কি করিস? দেখতেই তো পারছিস। একটা কাজ করে দে না। এখন আবার কি কাজ? মাত্র কলেজ থেকে আসলাম। একটু বাজারে যা। আমি এখন পারবো না। তুই পারবি। না, আমি পারবো না। পারলে তুই যা। আমি কিন্তু আপুকে সব বলে দিব। কি বলবি তুই? আর কিসের ভয় দেখাস আমাকে? যা, তোর যা ইচ্ছা তুই বল। আমার সামনে ভাব নিয়ে কাজ হবে না। আমি তোর সামনে মোটেও ভাব নিচ্ছি না। আর তুই এখন এখান থেকে যা তো, আমি কোথাও যেতে পারবো না। তুই আমার কথা শুনবি না? তুই কে রে, তোর কথা শুনতে হবে? তোর ভাগ্য ভালো যে আমার গায়ে হাত দেওয়ার পরও তুই এখন ভালো আছিস। তুই আবার কি করবি? তোর মতো মেয়ে পারে শুধু অহংকার দেখাতে। আমি কি পারি আর না পারি সেটা তোকে দেখাবো। যা, তুই যা করতে পারিস কর। সাদিয়া আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। আমি ভাবতে লাগলাম, হঠাৎ আজ আবার এরকম করছে কেন? আজ কলেজ থেকে আবার কি বুদ্ধি করে আসলো কে জানে। যাই হোক, মিথিলার কথাটাও মানতে হবে। আমি আর বসে না থেকে নিচে গিয়ে কিছু খেয়ে নিলাম। সাগরকে ফোন দিয়ে বাইরে বের হতে বললাম। তারপর এসে খেলাধুলা করে সন্ধ্যার দিকে বাসায় ফিরলাম। বাসায় আসতেই, তুই সাদিয়ার সাথে এরকম ব্যবহার করিস কেন? আমি আবার কিরকম ব্যবহার করলাম? ওই তো আমার সাথে সবসময় বাজে ব্যবহার করে। সাদিয়া তো বললো তুই ওর সাথে বাজে ব্যবহার করিস। বিশ্বাস করো ভাবি, ওই আমার সাথে এরকম করে। না হলে তুমি ওর বান্ধবীদের কাছে থেকে ওকে শুনে নাও। আর সাদিয়া আমাকে ছোট লোক, কাইল্লা এসব কিছু বলে। সাদিয়া, এদিকে আয়। কি হয়েছে আপু? সাদিয়ার নজর আমার দিকে পড়তেই একটা শয়তানি মার্কা হাসি দিল। সাদিয়া ভেবেছে হয়তো ভাবি আমাকে বকেছে। তুই সাকিবের সঙ্গে বাজে ব্যবহার করিস কেন? আমি কিরকম ব্যবহার করি? ওই তো আমার সঙ্গে এরকম করে। চুপ, আমি সব জানি, তোর বান্ধবীদের থেকে শুনেছি। এইটুকু মিথ্যা বলল। আসলে আপু। চুপ,
নিজে দোষ করে আবার আরেকজনকে দোষ বলতে এসেছিস? আপু, তুই কাকে ছোট লোক বলিস? ওরা যদি ছোট লোকই হয় তাহলে আমাকে এই ছোট লোকের মধ্যে বিয়ে দিলি কেন? ভুলে যাস না এখন আমি এই বাড়ির বউ। সরি আপু। আমি ওখান থেকে এসে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাব। সাদিয়া পিছন থেকে এসে বলল, কাজটা ঠিক করলি না। আমার যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি। এর জন্য তোকে পস্তাতে হবে। আমি এদিকে কান না দিয়ে সোজা রুমে চলে এলাম। প্রতিদিনের মতোই পড়া, ফোন চাপা, খাওয়া, ঘুমানো, এভাবেই রাতটা পার হয়ে গেল। পরের দিন সকালে দেখি সাদিয়া আমার রুমে। তুই এত সকালে আমার রুমে কি করিস? কাজ আছে তাই আসলাম। আমার রুমে তোর কিসের কাজ? যা এখান থেকে। যাব, তবে তুই আজ বুঝতে পারবি আমার গায়ে হাত তোলার পরিণাম কি হতে পারে। কি করবি তুই? দাঁড়া দেখাচ্ছি। সাদিয়া গিয়ে দরজা আটকে দিল। দরজা কেন লক করলি? কলেজে সবার সামনে আমাকে থাপ্পড় মেরেছিস, আপুর কাছে আমাকে খারাপ বানিয়েছিস। তুই ভেবেছিস তোকে এমনি এমনি ছেড়ে দেব? কি কি করতে চাস তুই? সেটা একটু পরেই বুঝতে পারবি। আমার কাছে ব্যাপারটা একদমই ভালো লাগলো না। উঠে গিয়ে দরজা খুলতে যেতেই পিছন থেকে মাথায় আঘাত পেয়ে নিচে পড়ে গেলাম। হ্যাঁ, সাদিয়া পিছন থেকে আমার মাথায় আঘাত করেছে। সবকিছু কেমন যেন ঝাপসা লাগছে। সাদিয়া এসে আমার টি শার্টটা টেনে একটু ছিঁড়ে দিল। আমার কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছি। সাদিয়া চিৎকার করে ভাবিকে ডাকছে। সাদিয়া আমার কাছে এসে কলার ধরে নিচু স্বরে বলল, এখন বুঝতে পারবি আমি কি করতে পারি। আমার পিছনে লাগা, তাই না? এবার হাড়ে হাড়ে বুঝবি। হঠাৎ দরজার ওপাশ থেকে কারো আসার শব্দ পেয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আর আমার কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম। আমাকে হসপিটালে কে আনলো? আপনার আব্বু নিয়ে এসেছেন। আব্বু কোথায়? বাইরে দাঁড়িয়ে আছে। একটু ডেকে দিবেন? আচ্ছা, দিচ্ছি। তোকে আমার নিজের ছেলে বলতেও লজ্জা লাগছে। কি কি করেছি আমি? চারিদিকে এখন দর্শক ঘুরে ফেরা করছে, কিন্তু আমার নিজের বাড়িতে যে দর্শক থাকতে পারে এটা আমি ভাবতেও পারিনি। কি বলছো আব্বু? চুপ, তোর ওই নোংরা মুখে আমাকে আব্বু বলবি না। আমি কি করেছি যার জন্য তুমি এমন করছো? কি করিসনি তুই? তুই সাদিয়ার ইজ্জত নষ্ট করতে চেয়েছিস। না, তুমি ভুল বুঝছো। কোনটা ভুল? তুই সাদিয়াকে একা পেয়ে ওকে নষ্ট করতে চেয়েছিস, এটা ভুল। বিশ্বাস করো, আমি এসব কিছুই করিনি। সাদিয়াই পিছন থেকে আমার মাথায় আঘাত করেছে। নিজের ইজ্জত বাঁচানোর জন্য তোকে আঘাত করতে বাধ্য হয়েছে। সাদিয়া এসব কিছু মিথ্যা বলেছে। চুপ, একটা মেয়ে কখনো তার ইজ্জত নিয়ে মিথ্যে বলে না। আমি সত্যি বলছি, ও আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এরকম করেছে। আমি আর একটা কথাও শুনতে চাই না। তোর মতো ছেলের আমার দরকার নেই। আব্বু, তুমি ভুল করছো। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা কি তোর থেকে শিখতে হবে? আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই। তোর সবকিছু এই ব্যাগে রাখা আছে। তোকে পুলিশে দিতে চেয়েছিলাম, কিন্তু বাসার সবার দিকে তাকিয়ে সেটা আর পারলাম না। আম্মু কোথায় এখন? বাসায় আছে। আমি আম্মুর সাথে দেখা করতে চাই। তোর কারো সাথে দেখা করতে হবে না। আব্বু প্লিজ, শুধু একবার। না, তুই আমার ওই বাসার দিকে আর যাবি না। আর যদি যাস তাহলে আমার আচ্ছা, যাব না। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি। তোমার নিজের ছেলের থেকে অন্য একটা মেয়ের কথা বেশি বিশ্বাস হলো? আমার ছেলের থেকে একটা মেয়ের ইজ্জত আমার কাছে বেশি দামি। ও আচ্ছা, তবে এখন যেটা করছেন এটা ভুল করছেন। আর এই ভুলটা যেদিন বুঝতে পারবেন সেদিন আর আমাকে কাছে পাবেন না। আর হ্যাঁ, এই সব জিনিসপত্র আমার আর দরকার নেই। আপনার টাকায় কেনা ছিল এটা, আপনি নিয়ে যান। আমি আর ওখানে না থেকে সোজা হসপিটাল থেকে বেরিয়ে এলাম। কোথায় যাব এখন? মাথাটা ঝিমঝিম করছে। রাহাতদের বাসায় এসে বেল বাজাতেই আন্টি এসে দরজা খুলে দিল। আরে সাকিব যে, আসো ভিতরে আসো। আন্টি, রাহাত বাসায় আছে? না, ও একটু বাজারে গেছে, এখনই চলে আসবে। ও আচ্ছা। তোমার মাথায় কি হয়েছে? একটু আঘাত পেয়েছিলাম। তোমরা যে কিভাবে চলাফেরা করো বুঝি না। আসো ভিতরে আসো। আমি ভিতরে এলাম। রাহাতের রুমে গিয়ে বসো।
না আন্টি, আমি সোফাতেই বসছি। গিয়ে সোফায় বসলাম। আন্টি টিভিটা অন করে রিমোটটা আমার কাছে দিয়ে কাজ করতে লাগলো। টিভি ঠিকই চলছে, কিন্তু আমার টিভির দিকে কোনো মনই নেই। বারবার শুধু সাদিয়ার কথা ব্যবহার মনে পড়ছে। সামান্য বিষয় নিয়ে এত কিছু করতে একটুও বাদলো না, এতটা নিচে নামতে পারলো। হঠাৎ কারো ধাক্কায় বাস্তবে ফিরলাম। কি এত ভাবছিস? কখন থেকে ডাকছি, শুনতেই পারছিস না? অনেক কিছু। তোর মাথায় কি হয়েছে? তোর রুমে চল, সবকিছু বলছি। আচ্ছা চল। রাহাতের সাথে ওর রুমে চলে এলাম। সাদিয়া আমার সাথে যা যা করেছে সব কিছু ওকে বললাম। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে সাদিয়া এত বড় একটা জঘন্য কাজ করেছে। আমারও তো বিশ্বাসই হচ্ছে না। এখন কি করতে চাস? তুই যেভাবেই হোক আমাকে ঢাকা যাওয়ার ব্যবস্থা করে দে। তুই ওখানে গিয়ে কি করবি? যেভাবেই হোক চালিয়ে নেব। কিন্তু কোনো কিন্তু নয়। আচ্ছা, আমি এক বড় ভাইকে বলে দেব, তুই আপাতত কিছুদিন ওখানেই থাকবি। আচ্ছা। কিছু খেয়েছিস? না, এখন কিছু খাবো না। চল, আমার সাথে খাবি। আর কিছু বলতে না দিয়ে জোর করে নিয়ে গেল। খাবার খেয়ে আবার রাহাতের সাথে ওর রুমে চলে এলাম। আজকে তো আর দিতে পারবি না। হুম। আজ রাতটা তাহলে আমাদের এখানেই থেকে যা। আচ্ছা, কিছুই করার নেই। কোথায় বা যেতাম? আর তার থেকে ভালো রাতটা এখানেই থেকে যাই। রাতে রাহাতের বড় ভাইদের সাথে কথা বলে আমার থাকার ব্যবস্থা করে দিল, আর কিছু জামা কাপড় কিনে দিল এবং যাওয়ার টিকিটটাও কেটে দিল, আর কিছু টাকা আমাকে দিল। এরকম বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। পরের দিন সকালে দেখি সাগর চলে এসেছে। সব কিছু গুছিয়ে আন্টির থেকে বিদায় নিয়ে বাস স্ট্যান্ডে চলে এলাম। সাগর একটা সেলফোন হাতে দিয়ে বলল, এটাতে সিম ভরা আছে, এখানে যোগাযোগ করব। সবাইকে ছেড়ে যেতে মন চাইছে না, কিন্তু আমাকে যেতেই হবে। আমার পরিস্থিতি এতটা খারাপ হবে কখনো ভাবতেও পারিনি। যাই হোক, সবার থেকে বিদায় নিয়ে বাসে উঠে গেলাম। বাস ছাড়তেও বেশি দেরি নেই। সবাইকে শেষবারের মতো দেখে নিলাম। কিছুক্ষণের মধ্যেই বাস চলতে শুরু করলো। বুকের বাঁ পাশে কেমন যেন চিনচিন ব্যথা করছে, আর ভয়ও লাগছে। কিভাবে চলবে দিনগুলো ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে গিয়েছি। শেষমেশ 5 ঘন্টা জার্নির পরে ঢাকায় এসে পৌঁছালাম। রাতের দেওয়া ঠিকানা অনুযায়ী চলতে শুরু করলাম। হঠাৎ পকেটে থাকা ফোনটা বেজে উঠল। আমি ফোনটা বের করে রিসিভ করতেই দেখি একটা মেইলি কণ্ঠ। বাবা, কোথায় তুমি? কে বলছেন? আমি রাহাতের আম্মু। ও আন্টি, কেমন আছেন? ভালো। তুমি কত দূরে গিয়েছো? একটু আগেই বাস থেকে নেমেছি। ও, তাহলে পৌঁছে ফোন দিও। আচ্ছা আন্টি, দিব। রাহাত কোথায়? গোসল করছে। ও আচ্ছা আন্টি, তাহলে পৌঁছেই ফোন দিব। ফোনটা কেটে আবার চলতে শুরু করলাম। 5 মিনিট লাগলো ঠিকানায় পৌঁছাতে। এখানে বড় ভাই তার ফ্যামিলি নিয়ে থাকে। ফ্যামিলি বলতে শুধু মা আর ছোট একটা বোন আছে, বাবা নেই। সবার সাথে পরিচয় পর্ব শেষ করলাম। আমাকে একটা রুম দেখিয়ে দিল। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানার ওপর বসে চিন্তা করতে লাগলাম, কি থেকে কি হয়ে গেল। আমার বাসা থেকেও সবাই ভুল বুঝলো। কি করব এখন? হঠাৎ কথাটা শুনে সামনে তাকিয়ে দেখি মারিয়া। মারিয়া হচ্ছে মারুফ, মানে বড় ভাইয়ের নাম। বড় ভাইয়ের ছোট বোন, এবার 6ষ্ঠ শ্রেণীতে পড়ছে। মারুফ ভাই একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, আর মারুফ ভাই হচ্ছে আসলে রাহাতের খালাতো ভাই। যাই হোক, উঠে নিচে গিয়ে সবার সাথে কথা বলতে বলতে খাবার খেয়ে নিলাম। সবাই অনেক ভালো মনের মানুষ। একদিনই আমাকে আপন করে নিল। আরও কিছুক্ষণ কথা বলে বাসার বাইরে চলে এলাম। এসে আন্টিকে, রাহাতের আম্মু, ফোন দিয়ে বলে দিলাম আমি পৌঁছে গিয়েছি। তারপর পাশের একটা দোকান থেকে সিগারেট কিনে খেতে শুরু করলাম। তুমি সিগারেট খাও? হঠাৎ পিছন থেকে এমন কথা শুনে চমকে উঠলাম। তাকিয়ে দেখি মারুফ ভাই দাঁড়িয়ে আছে। না ভাই, তবে আজ খুব ইচ্ছা হলো খেতে। দেখো ভাই, আমি তোমার ব্যাপারে সব কিছু শুনেছি রাহাতের থেকে। তোমার সাথে যেটা হয়েছে, এরপর সিগারেট খাওয়াটাই স্বাভাবিক, কিন্তু এটা তো কোনো সমাধান নয়। বাংলা একটা কথা আছে জানো তো, যে চোরের উপর রাগ করে কলা পাতায় ভাত খেলে নিজেরই ক্ষতি। এখানে চোরের কিন্তু কিছু হবে না। আমি চুপচাপ ভাইয়ের কথাগুলো শুনছি।
এখানে তোমার নিজেকে বদলাতে হবে। যারা তোমাকে ভুল বুঝেছে তোমার দায়িত্বটা হবে তাদের ভুল ধরিয়ে দিতে, আর যারা তোমাকে অবহেলা করেছে, অপমান করেছে, তাদের যোগ্য জবাব দিতে হবে। নিজেকে এমনভাবে তৈরি করো যারা তোমাকে একা রেখে গেছে তারাও একদিন আফসোস করে। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছো। নিজের অজান্তেই চোখের কোণ দিয়ে নোনা পানি গড়িয়ে পড়ল। আরে কান্না করছো কেন? আচ্ছা সিগারেটটা শেষ করে বাসায় এসো। না ভাই, আমি আর সিগারেট খাবো না। আমি সিগারেটটা ফেলে দিলাম। চলেন একসাথে বাসায় যাই। আচ্ছা চলো। কিন্তু আমাকে কিছু তো একটা করতে হবে। একসাথে হাঁটতে হাঁটতে। তুমি তোমার পড়াটা শুরু করে দাও। কিন্তু কোনো কিন্তু নয়, তোমার যতদিন ইচ্ছা আমাদের বাসায় থাকতে পারো। যখন যা লাগবে আমাকে বলবে। আর হ্যাঁ, আমি রাফাতকে বলে ওখান থেকে টিসি আনার ব্যবস্থা করব। আজ থেকে তুমি আমার ছোট ভাই। আমি আর কোনো কথা বললাম না, চুপচাপ ভাইয়ের সাথে বাসায় চলে এলাম। রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে অনেক কিছু ভাবলাম। এভাবে আর থাকা যাবে না, প্রত্যেকের কথার জবাব দিতেই হবে। বেশি রাত না জেগে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এলাম। আন্টি রান্নাঘর থেকে এসেই বলল, কি কথা হচ্ছে দুইজনের? আমার আপুর সাথে কথা বলছিলাম। তো কি হয়েছে? কি? কেন তুই একা যেতে পারিস না? আন্টি সমস্যা নেই, আমি নিয়ে যাব। কিন্তু বাবা। সমস্যা নেই আন্টি, আর আমি একা একা বাসা থেকেই কি করব। আচ্ছা তোমরা থাকো, আমি খাবার নিয়ে আসছি। আন্টি গিয়ে খাবার নিয়ে আসলো। আমি আর মারিয়া খাবার খেয়ে নিলাম। মারিয়া তৈরি হয়ে নিল। আমি মারিয়াকে নিয়ে ওর স্কুলে চলে এলাম। মারিয়া স্কুলে ঢুকে গেল। আমি ওখানেই একটা দোকানে গিয়ে বসলাম আর ভাবতে লাগলাম, আমাকে এরকম বসে থাকলে হবে না, কিছু একটা করতে হবে। আপাতত দু একটা টিউশনি পেলেও মন্দ হয় না। আরও কিছুক্ষণ বসে থেকে বাসায় চলে গেলাম। এভাবেই কেটে গেল কয়েকদিন। আমার কলেজ থেকে টিসি নিয়ে এসেছি। ওইদিকে আমার বাসা থেকে খুঁজছে, কিন্তু কোনো সন্ধান পাচ্ছে না। আমার বন্ধুদের কাছে গিয়েও কোনো লাভ হয়নি। ওইদিকে সাদিয়ার কথা। সাদিয়া ওই দিনই তার নিজের বাসায় চলে গিয়েছিল। আমার থেকে প্রতিশোধ নিয়ে অনেক খুশি হয়েছে। আর সাদিয়া কলেজে গিয়ে তার বন্ধুদের সাথে বসে আছে। আজ কিছুদিন কাইলাকে দেখি না। আর আসবেও না। কেন? আমাকে সবার সামনে থাপ্পড় মেরেছে, আর আমি ওকে বাড়ি চাড়া করেছি। যাক বাঁচা গেল। কি করলি? সাদিয়া তার বান্ধবীদের সবকিছু খুলে বলল। তুই সত্যি এরকম করেছিস? তো কি করব, মাথায় তুলে রাখবো? তুই কাজটা একদমই ঠিক করিসনি। আরে শর্ত, তুই কি ওর হয়ে ওকালতি করতে আসলি? আমি কারোর হয়ে ওকালতি করতে আসিনি, তবে তুই অনেক বড় একটা ভুল করেছিস। এর জন্য তোকে পস্তাতে হবে। তোর সাথে বন্ধুত্ব করাটাই ভুল হয়েছে। একটা নারীর কাছে সব থেকে বড় হচ্ছে তার ইজ্জত, আর তুই সেটা নিয়ে খেলা করলি। এতটা নিচে নামতে পারলি তুই? তো কি হয়েছে? তোর সাথে আমার আর কোনো বন্ধুত্ব নেই। বাই। ভুল করলি। মিথিলা আজ ক্লাস না করে সোজা আমাদের বাসায় চলে গেল। মিথিলা আজ ক্লাস না করে সোজা আমাদের বাসায় চলে যায়। বাসায় গিয়ে কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। মিথিলা ভিতরে গিয়ে বসলো। হঠাৎ কি মনে করি? সাকিবের খোঁজ নিতে আসলাম। ওর মতো ছেলের খোঁজ নিয়ে কি করবে তুমি? ওর মতো ছেলে মানে? ওর মতো বাজে ছেলের খোঁজ আমার কাছে নেই। ও মোটেও বাজে ছেলে না। কতটুকু জানো ওর বিষয়? আমি যতটুকু জানি সব সত্যি জানি, কিন্তু আপনারা যা জেনেছেন তার মধ্যে ভুল আছে। কি বলতে চাও তুমি? আমি বলতে চাচ্ছি সাকিব কোনো খারাপ কাজ করেইনি। কি বলছো? ও কি করেছে তুমি জানো? জানি। জানার পরও ওর হয়ে কথা বলছো কিভাবে? আচ্ছা আন্টি, সাকিব তো আপনার ছেলে। আপনার কি মনে হয় যে ও এরকম কাজ, একটা বাজে কাজ করতে পারে? আম্মুকে উদ্দেশ্য করে বলল, কি বলছো তুমি আম্মু? ও আমার বোনের ইজ্জত নষ্ট করতে চেয়েছে, তারপরও তুমি? ব্যাস, অনেক হয়েছে। সাকিব আপনার বোনের ইজ্জত নষ্ট করতে যায়নি। এই সব কিছু আপনার বোনের সাজানো নাটক ছিল। কি বলছো তুমি? কোনো প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ আপনার বোন। আপনার বোনকে কি জিজ্ঞেস করেন? কিন্তু সাদিয়া এসব কেন করবে? এতদিনে আপনার বোনকে চিনতে পারলেন না? তবে শুনুন। তারপর মিথিলা একে একে সব কিছু বলতে লাগলো। সাদিয়াকে থাপ্পড় মারা থেকে শুরু করে সব প্ল্যান খুঁজে বলল। আর এটা আমি আজকেও নিজের কানে শুনে এসেছি। সাদিয়া আমাদের সবকিছু বলেছে আজ কলেজ থেকে। আমি এটা শোনার পর ক্লাস না করে সোজা আপনাদের এখানে চলে এসেছি। ভাবি কিছুক্ষণ চুপ করে থাকার পর, আম্মু আমি আজ বাসায় যাব।
সত্যিটা জানার জন্য। সাকিবের কোনো খোঁজ পেয়েছেন? আম্মু কান্না করে দিল। শান্ত হন আন্টি, যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। ভাবি ওখান থেকে উঠে এসে রুমে চলে এলো। তৈরি হয়ে আম্মুকে বলে একাই বেরিয়ে পড়ল। ভাইয়াকে ফোন দিয়েছিল, কিন্তু ভাইয়া বিজি থাকায় আসতে পারেনি। মিথিলাও তার বাসায় চলে গেল। ভাবি তার বাসায় গিয়ে কলিং বেল দিতেই ভাবির আম্মু এসে দরজা খুলে দিল। তুই এ সময়? কাজ আছে। আর কেউ আসেনি? না, আমি একাই এসেছি। ভিতরে আয়। ভাবি ভিতরে গিয়ে চুপচাপ সোফায় বসে রইল। কিছু হয়েছে? না, কিছু না। তাহলে এভাবে বসে আছিস কেন? শরীর খারাপ? আরে বললাম তো না। এভাবে কথা বলছিস কেন? একটু চুপ থাকবে? আন্টি আর কিছু না বলে রুমে গিয়ে আঙ্কেলকে ফোন দিয়ে বাসায় আসতে বলল। এদিকে সাদিয়া কলেজ করে বাসায় এসে বেল বাজাতেই ভাবি দরজা খুলে দিল। আরে আপু, কখন আসলি? এই তো একটু আগে। দুলাভাই আসেনি? না, আমি একাই এসেছি। ও, যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। সাদিয়া রুমে এসে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে ভাবি ওর বিছানায় বসে আছে। তা বল, কেমন আছিস? তুই সাকিবের সাথে এরকম করলি কেন? সাদিয়া হঠাৎ এরকম প্রশ্ন শুনে একটু ভয় পেল। সাকিবের সাথে এরকম করছিস কেন? আমি কিরকম করেছি? ওই তো আমাকে নষ্ট করতে চেয়েছিল। লাগিয়ে দিল সাদিয়ার গালে। আপু তুই? ঠাস আরেকটা লাগিয়ে দিল। কি দোষ করেছিল ও, যার জন্য এত বড় শাস্তি দিলি ওকে? চিৎকার করে বলল। ভাবির চিৎকার শুনে আন্টি চলে এলো। আঙ্কেলও বাসায় এসে এসব শুনে সাদিয়ার রুমে চলে এলো। কি হয়েছে? এখনো হয়নি, তবে এখন হবে। বলেই এক হাত দিয়ে সাদিয়ার চুল ধরে অন্য হাত দিয়ে থাপ্পড় দিল। কি হয়েছে? ওকে মারছিস কেন? চুপ, আজ একটা কথাও বলবে না কেউ। কি হয়েছে আগে সেটা তো বলবি। এটা তোমার মেয়ের মুখ থেকেই শুনতে পাবে। বল তুই সাকিবের সাথে এইরকম করলি কেন? আপু ছাড় বলছি, লাগছে। আগে বল তুই এইরকম কেন করলি, না হলে আজ তোকে। ছাড় বলছি। এক ঝটকায় ভাবির হাত ছাড়িয়ে নিল। যা করেছি বেশ করেছি, আমার পিছনে লাগতে এসেছিল। তুই ওকে দিনের পর দিন অপমান করেছিস। তো কি করব, মাথায় তুলে নাচবো? তুই যে আমার বোন, এটা বলতে আমার লজ্জা করছে। বলতে বলেছে কে? আজ থেকে আমার কোনো বোন নেই, যে ছিল সে মারা গেছে। কি হয়েছে আমাকে একটু খুলে বলবি? তারপর ভাবি সব কিছু খুলে বলল। সবকিছু শোনার পর আঙ্কেল এসে সাদিয়াকে একটা থাপ্পড় দিল। তুই এত নোংরা একটা কাজ করবি কখনো ভাবতে পারিনি। একটা নির্দোষ ছেলেকে বাড়ি ছাড়া করেছিস। আর কখনো এই বাড়িতে আসবো না। ভাবি আর না দাঁড়িয়ে সোজা বেরিয়ে এলো। আন্টি আঙ্কেল পিছন থেকে অনেক ডেকেছিল, কিন্তু তাদের কথায় সাড়া না দিয়ে গাড়িতে উঠে বাসায় চলে এলো। সাকিবের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, সাদিয়াকে উদ্দেশ্য করে বলল। আঙ্কেলও সেখানেই না দাঁড়িয়ে সোজা অফিসে চলে এলো। সবাই আমাকে খুঁজতে লাগলো, কিন্তু কোনো খোঁজই পেল না। আমার বন্ধুদেরও বলে কোনো লাভ হলো না, কারণ কেউই আমার ঠিকানা দেয়নি। এদিকে আমার কথা, কলেজে বন্ধুদের থেকে নিয়ে টিছি আনলাম। তারপর এখানেই একটা কলেজে ভর্তি হয়ে গেলাম। বড় ভাইয়ের কাছে অনেক জোর জুলুম করে বলার পর 2টা টিউশনের ব্যবস্থা করে দিল। ভালোই চলতে লাগলো দিনগুলো। মনের মধ্যে একটা জেদ তৈরি হয়ে গেল। সময় মতো খাবার খাওয়া, ঘুমানো, শরীরের যত্ন নেওয়া সবকিছুই করে এক কথায় নিজেকে বদলানোর জন্য উঠে পড়ে লেগেছি। কিছুদিন টিউশনি করানোর পরে আরেকটা বেড়ে গেল। এখন মোট 3টা টিউশনি করি। টিউশনিগুলো বাসার পাশেই হওয়ায় খুব বেশি একটা প্রবলেম হলো না। প্রতিদিন মারিয়াকে স্কুলে দিয়ে কলেজ যাওয়া, টিউশনি করানো, সময় মতো খাওয়া, রাতে পড়া, সব কিছু যেন নিজের আয়ত্তে চলে এসেছে। সাদিয়ার বলা কথাগুলো মনে পড়লে নিজের জেদটা যেন আরও বেড়ে যায়। এরকমই দেখতে দেখতে 2 মাস পার হয়ে গেল। শরীর স্বাস্থ্য আগের থেকে ভালো হয়েছে। হাতে বেশ কিছু টাকাও জমা হয়েছে। মারুফ ভাইয়ের সাহায্য নিয়ে এখানে একটা জিমে ভর্তি হয়ে গেলাম। এখন খুব বেশি একটা কলেজে যাই না। সারাদিন জিম, টিউশনি, খাওয়া দাওয়া, পড়াশোনা এবং ইটিসি এগুলো নিয়েই থাকি। আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এলাম।
ভাইয়া আজ আমাকে স্কুলে দিয়ে আসো। আজ? আচ্ছা ঠিক আছে। আমু খাবার দাও। আন্টিকে বলল। আনছি, বস তোরা। আন্টি খাবার নিয়ে এলো। আমি আর মারিয়া খাবার খেয়ে মারিয়ার স্কুলের দিকে রওনা দিলাম। একটা কথা বলবো? কি? তুমি দিন দিন এত সুন্দর হয়ে যাচ্ছ কেন? কই? আগের থেকে অনেক সুন্দর হয়েছো। ও হয়েছে, আর পাম দিতে হবে না। আমাকে পাম্পার মনে হয়? একটু। ভাইয়া। আচ্ছা হয়েছে, চলো এখন। মারিয়াকে স্কুলে দিয়ে একটু মার্কেটে গেলাম। 2টা টি শার্ট নিয়ে বাসায় আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানার উপর বসে একটা বই নিয়ে পড়ছি। হঠাৎ ভাইয়া। দরজার কাছ থেকে ডাকটা শুনে তাকিয়ে দেখি মারিয়া। তুই বাসায়? হুম। তোর স্কুল কি হলো? আজ স্কুল ছুটি দিয়ে দিয়েছে। কিন্তু কেন? আজ স্যারদের কি যেন একটা মিটিং আছে, তাই প্রথম ক্লাস করেই ছুটি দিয়েছে। ও যা ফ্রেশ হয়ে নে। আচ্ছা। মারিয়া চলে যাওয়ার পর আবার পড়ায় মন দিলাম। এভাবেই চলছিল দিনগুলো। দেখতে দেখতে আরো 5 মাস অতিক্রম হয়ে গেল। নিজেকে অনেকটাই বদলে নিয়েছি। অনেকটা বলতে সম্পূর্ণই বদলে নিয়েছি। শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে একদম অন্যরকম হয়ে গিয়েছে। আমার বদলানোর পিছনে যেটা কাজ করেছে সেটা হচ্ছে জেদ। এই জেদ যে কাউকেই বদলে দিতে পারে, তবে জেদটা হতে হবে ভালো কাজের জন্য। আজ দুপুরে খাটে আধশোয়া হয়ে আছে। হঠাৎ কারো আসার আওয়াজ পেয়ে দরজার দিকে তাকিয়ে দেখি আন্টি। আন্টি আপনি? কিছু বলবেন? একটু কাজ আছে। বলুন। মারুফ, অফিস থেকে আসতে দেরি হবে। বাসায়ও বাজার তেমন কিছু নেই, তাই তোমাকেই বলতে এলাম। আরে আন্টি আপনি বলুন। কিছু বাজার করতে হবে। বলুন কি কি আনতে হবে। কাগজ আর পেন নিয়ে বললাম। এখন যেতে হবে না, একটু পর। সমস্যা নেই, এখনই লিখে রাখি। আন্টি যা যা বলল সব কিছুর একটা লিস্ট তৈরি করে নিলাম। আন্টি কেউ আসবে নাকি? সেজন্যই তো এত কিছু। কে আসবে? মারুফের বড় চাচ্চু। ও। অনেকদিন পর আসছে। আচ্ছা আন্টি সমস্যা নেই, আমি বাজার নিয়ে আসব। আচ্ছা। আন্টি চলে যাওয়ার পর উঠে ওয়াশরুমে গিয়ে গোসল সেরে নিলাম। মারিয়া রুমে এসে, ভাইয়া তুমি বাজারে যাচ্ছ? হ্যাঁ। আমার এইগুলো এনে দিও। একটা কাগজ দিয়ে বলল আচ্ছা। তৈরি হয়ে ফোনটা হাতে নিয়ে সাগরকে ফোন দিলাম। একবার রিং বেজে কেটে গেল, আবার দিলাম। এবারও তার ব্যতিক্রম হলো না, হয়তো বেজে আছে। ফোনটা রেখে ভেজা কাপড়গুলো ছাদে নিয়ে শুকাতে দিলাম। ছাদ থেকে নামার সময় আবার আন্টির সঙ্গে দেখা হলো। তুমি একেবারে তৈরি হয়ে আছো? ভাবলাম এখনই যাই। আচ্ছা যাও, ওনারাও খুব তাড়াতাড়ি চলে আসবেন। ও আচ্ছা। নিচে এসো, আমি টাকা দিচ্ছি। নিচে গিয়ে আন্টির থেকে টাকা নিয়ে বেরিয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে। মনে হচ্ছে পুরো বাজারের লিস্ট দিয়েছে। এত কিছু কিনতে অনেক সময় পার হয়ে গেল। শেষমেশ অনেক কষ্টে বাজার শেষ করে একটা রিকশায় করে বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে কলিং বেল দিতেই আন্টি এসে দরজা খুলে দিল। একে একে সব কিছু ভেতরে নিয়ে গেলাম। রুমে এসে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখি সাগর ফোন করেছে। ওই শালা, কোথায় ছিলি তখন? একটু কাজে ছিলাম, তাই ফোনটা ধরতে পারিনি। বাসার সবাই কেমন আছে? ভালোই আছে। তোর কি অবস্থা? এই তো চলছে মোটামুটি। তোর পড়ালেখা কেমন চলছে? ভালো। আমাদের তো জায়গায় অবস্থান। কেন? এবার মনে হয় টেনে টেনে পাশ করব। ভালো করে লেখাপড়া কর, এখনো সময় আছে। দেখি। আমাদের বাসার সবাই কেমন আছে? ভালোই আছে সবাই। আমার কথা বলে এখনো? কালকেও তোর ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। কি বলল? তোর কথা জিজ্ঞেস করলো যে তোর কোনো খোঁজ পাওয়া গিয়েছে কিনা। তুই কি বললি? আমার সেই এক কথাই, যে আমি কিছু জানি না। তা এখন কি করছিস? এই তো রুমে আছি। মারুফ ভাইয়েরা কেমন আছে? সবাই ভালো আছে। তুই ফেসবুক অ্যাকাউন্ট খুলছিস না কেন? ফোন নেই। কেন, তুই ফোন কিনিসনি? না, এখনো বাটন ফোন চালাই। এখনো ফোন কিনিস নেই কেন?
ফোন থাকলেই রাতটা একটু বেশি জায়গা হয়, তাই কিনে নিই। ও সাদিয়ার সাথে দেখা হয়? এখনো কলেজে আসে। এখনো কি আগের মতোই আছে? না, আমার মনে হয় একটু পরিবর্তন হয়েছে। যেমন? একটু কথা কম বলে, এই আর কি। ও আচ্ছা, তাহলে পরে কথা বলবো। আচ্ছা, সাবধানে থাকিস। ফোনটা রেখে ছাদে গেলাম কাপড় আনতে। গিয়ে দেখি মারিয়া আর একটা মেয়ে ছাদের এক কোনায় দাঁড়িয়ে অন্যদিকে তাকিয়ে কথা বলছে। এই মেয়েটা আবার কে? আগে তো কখনো দেখেনি। যাই হোক, আমি আমার মতো কাপড় নিয়ে নিচে চলে এলাম। কাপড়গুলো রুমে রেখে আন্টির কাছে গেলাম। গিয়ে দেখি আন্টি রান্না করছে। আন্টি, কে কে এসেছে? মারুফের বড় চাচু আর তার মেয়ে আসছে। ও, তাহলে ও নাকি দেখলাম মারিয়ার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে ছাদে। তাহলে ওনার আব্বু কোথায়? চলে গিয়েছে। আজ এলো আর আজকেই চলে গেল? মিথিলাকে রাখতে এসেছিল। মিথিলাকে? মারুফের বড় চাচুর মেয়ে। ও, উনি কি এখানেই থাকবে? না, কিছুদিনের জন্য বেড়াতে এসেছে। কি যেন একটা ঝামেলা হয়েছে ওকে নিয়ে, তাই এখানে কিছুদিন থাকবে। ও আচ্ছা। আমি রুমে এসে পড়তে বসে গেলাম। হঠাৎ মারিয়া রুমে এলো। ভাইয়া, একটা বই দাও তোমার। তুই আবার বই দিয়ে কি করবি? মিথিলা আপু পড়বে। উনি কিসে পড়ে? তোমার সাথেই পড়ে। তা কি বই নিতে বলেছে? যে কোনো একটা দাও। তারপর মারিয়াকে একটা বই দিয়ে আবার পড়তে লাগলাম। পড়া শেষ করে নিচে গেলাম রাতের খাবার খেতে। এখনো সবাই খাবার টেবিলে আসেনি, শুধু আন্টি আর মারুফ ভাই বসে আছে। আমিও গিয়ে মারুফ ভাইয়ের পাশে বসলাম। দুজন গল্প করছি। আন্টি মারিয়াদের ডাক দিল খাবার খাওয়ার জন্য। একটু পর মারিয়া আর ওই মেয়েটা নিচে নেমে এলো। মেয়েটার মুখের দিকে তাকিয়ে কেমন যেন চেনা চেনা লাগলো। ভালো করে তাকিয়ে দেখি মিথিলা, সাদিয়ার বান্ধবী, যে আমাকে সাদিয়ার থেকে সাবধান করেছিল। কিন্তু ও এখানে? তাহলে কি ওই মারুফের চাচাতো বোন? আরে মিথিলা, তুই এখানে? হঠাৎ এরকম কথা শুনে মিথিলা চমকে উঠল। আমার দিকে তাকিয়ে বলল, তুই তুই সাকিব? কেন? চিনতে পারছিস না? তুই এখানে কিভাবে? সে অনেক কথা। তুই ওকে চিনিস? আমাকে বলল, আমরা এক কলেজেই পড়তাম। ও হয়েছে, আগে খাবার খেয়ে নে, তারপর কথা বলিস। আর কথা না বলে সবাই একসাথে খেতে বসলাম। খাওয়া শেষ করে মারুফ ভাই তার রুমে চলে গেল। আন্টিও থালা বাসন গোছাতে লাগলো। আর আমি মারিয়া আর মিথিলা গিয়ে সোফাতে বসলাম। এবার বল, কেমন আছিস? ভালো। তোর কি অবস্থা? দেখতেই তো পারছিস। একটা সত্যি কথা বলবি? কি? তুই কি সত্যি সাকিব নাকি অন্য কেউ? কেন বিশ্বাস হচ্ছে না? এমন যেন মনে হচ্ছে। তুই এত সুন্দর হলি কিভাবে? কই, ভাব রাগার জায়গা পাচ্ছি না। অনেক স্মার্ট হয়ে গিয়েছিস। হয়তো। তুই এখানে কিভাবে আসলি? প্রথম থেকে সব কিছু বললাম। ও, তোর কিসের যেন ঝামেলা হয়েছে? কিসের জন্য? সাদিয়া করিয়েছে সবকিছু। সাদিয়া? কিন্তু কেন? আমি বলেছিলাম সবাইকে যে তোর সাথে যা হয়েছে তার সব সাদিয়ার প্ল্যান ছিল। ও, তোর ভাবি সবটা শুনে সাদিয়াকে মারধর করেছে। আর তার থেকেই সাদিয়া আমার উপর রাগ। আমাকে কয়েকবার ট্রেডও দিয়েছে। আরো অনেক ঝামেলা করেছে সাদিয়া। সেটা আপু জানতে পেরে আমাকে এখানে নিয়ে এসেছে। কুকুরের লেজ কখনো সোজা হয় না। ভালো হয়েছে ওর সাথে বন্ধুত্বটা নষ্ট করে। ওর মতো মেয়ে কারো বন্ধু হওয়ারই যোগ্য নয়। তা এখন এখানেই থাকবি? দেখি আব্বু কি বলে। ওখানের ভাব ভালো হলেই আব্বু আবার নিয়ে যাবে। ও আচ্ছা, চল রুমে যাই। এখনই? কাল সকালে কথা হবে। আমার তো এখানেই ভালো লাগছে। আমার লাগছে না, কাল সকালে কাজ আছে। কি কাজ? সুন্দরী মেয়ে দেখা। মারিয়া, এখন তো মেয়েরা তোর পেছনে ঘুরবে। কে ঘুরলো আর কে না ঘুরলো সেটা আমার দেখার বিষয় না। যে হ্যান্ডসাম হয়েছিস, এখন তো যে কোনো মেয়ে প্রেম করতে চাইবে। এখনো চায় তো। কে? আমাদের স্কুলের বড় আপু। সত্যি? একদম সত্যি। ভাইয়া আমাকে স্কুলে দিয়ে আসার পর অনেক আপুরা আমাকে বিরক্ত করে। তোকে বিরক্ত করে? ভাইয়ের সাথে কথা বলিয়ে দিতে বলে।
তাই নাকি? আমিও খেয়ে দিয়েছি। তুই এবার কাকে খেয়ে দিলি? এক আপুকে। তোমার নাম্বার দেব বলে অনেক কিছু খেয়েছি। তুই স্কুলে গিয়ে এসব করিস? আমার কি দোষ? আপুরাই এসে আমার মাথা খেয়ে নেয়। তুই আবার এভাবে দাঁত কেলিয়ে হাসছিস কেন? মারিয়ার কথা শুনে তাহলে এসব চলছে এখন? আমি আন্টিকে বলে দেব। আম্মু সব জানে। তুই এসব আন্টিকেও বলেছিস? হুম। মেরে দাঁত ভেঙে দেব। কেন? ঠিকই তো করেছে। তুইও? আচ্ছা তোরা থাক, আমি গেলাম। আমি আর ওখানে না থেকে উঠে চলে এলাম নিজের রুমে। মিথিলা আর মারিয়া দাঁত বের করেই আছে। রুমে এসেই আগে আয়নার সামনে গেলাম। কোথায় বা যাব, ভাব রাখার জায়গা পাচ্ছি না তো। আয়নার সামনে এসেই তো শুরু হয়ে গেল বাগুমবাড়া। মানে নিজেকে ডান থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে সব দিক থেকেই দেখছি। বাহ, ভালোই দেখাচ্ছে। আজ আর দেখব না, বেশি দেখলে ফুরিয়ে যাবে। বেশি রাত না জেগে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে অনেকটাই চমকে উঠলাম। মিথিলা আমার রুমে চেয়ারের উপর বসে আছে। তুই এখানে? হ্যাঁ। কখন আসলি? একটু আগে। কি করছিস এখানে? তোকে দেখছি। আমাকে কখনো দেখিসনি আগে? দেখেছি, তবে তবে কি? তবে ঘুমন্ত অবস্থায় দেখিনি কখনো। দেখা হয়েছে? এবার যা। ভরছে না তো। মানে কি কি ভরছে না? তোকে দেখে মন ভরছে না। এখন একদম মজা করবি না, আর যা এখান থেকে। এখানে থাকলে কি সমস্যা? অনেক সমস্যা, তুই যা। যাবো একটা শর্তে। কোনো শর্ত নয়। তাহলে যাব না। আচ্ছা বল। আজ আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে। আমার কাজ আছে, আমি পারবো না। আমিও যাচ্ছি না, এখন এখানেই ঘুমাবো। ধুর, আচ্ছা যাব। সত্যি? ওকে। আমার গাল টেনে দিয়ে চলে গেল। কি ঝামেলায় পড়লাম রে বাবা। ধুর, ভালো লাগে না। উঠে গিয়ে দাঁত ব্রাশ করে নিলাম। নিচে গিয়ে দেখি সবাই আছে। নতুন ম্যাডামকে পেয়ে আমার কথা কারো মনেই নেই। কেন? মিথিলা তো তোমাকে ডাকতে গিয়েছিল। আমি কখন দেখে এসেছি, তাও উঠেনি। গিয়ে দেখি কি যেন স্বপ্ন দেখছে আর একে একে বকবক করছে। একদম মিথ্যা কথা বলবি না। আমি মিথ্যা বলি না। এটাই তো মিথ্যা বললি। হয়েছে, এবার নাস্তা করে নে। আমি সময় পেলে নিয়ে যাব, আর না পেলে নাই। ভাইয়া তাহলে আমিও যাব। কোনো কথা শুনতে চাই না, আমাদের নিয়ে যেতেই হবে। আন্টি দেখো না, আমি বলছি আমার একটু কাজ আছে, নোটগুলো আনতে হবে বন্ধুদের থেকে, তাও ওরা কথা শুনছে না। কিন্তু চুপ, কোনো কথা না, খাবার খা। মিথিলা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে খেতে শুরু করলো। ভালোই হয়েছে, যেতে হবে না। আমি ভালো মতো আমার কাজ করতে পারবো। যাই হোক, খাওয়া দাওয়া করে রুমে চলে গেলাম। একটু পরেই দেখি মিথিলা চলে এসেছে। তুই আবার কি করতে আসলি? কথা কিন্তু এটা ছিল না। তো কি কথা ছিল? তুই একটু আগে বললি নিয়ে যাবি ঘুরতে, আবার এখন বলছিস যাবি না। বললাম তো আমার কাজ আছে, বন্ধুদের থেকে নোটগুলো আনতে হবে। তোকে এখনই নিয়ে যেতে হবে। আজকে পারবো না, কালকে নিয়ে যাব। না, আজকে এবং এখনই। এখন কিভাবে? এটাই তো শাস্তি। আমি যেতে পারবো না। পারবি না মানে? তোর কিন্তু এখন খবর আছে। কি করবি তুই? দেখতে চাস আমি কি করতে পারি? বললাম তো আমার কাজ আছে আজকে, আর তারপরে ওরকম করছিস। আজ নোটগুলো না আনলে আর আনতেই পারবো না। তুই নিয়ে যাবি, ব্যাস, আর কোনো কথা শুনতে চাই না। আমি বলছি তো কালকে নিয়ে যাব, এত জেদ করছিস কেন? আমিও বলছি তো আজ এবং এখনই নিয়ে যেতে হবে। আমি যাব না, তোরা যা। যাবি না মানে? যাব না মানে যাব না। তুই যাবি, তোর ঘাড় যাবে, এভাবে বললে হবে না। দাঁড়া, দেখাচ্ছি মজা। আমার দিকে এগিয়ে আসছে। দেখাচ্ছি তোকে। বোঝার চেষ্টা কর। আমি কিচ্ছু বুঝতে চাই না। ওখানেই দাঁড়া, একদম আমার কাছে আসবি না। তাহলে আমি দরজা আটকে দিয়ে আসছি। দরজা আটকে কি করবি? চিৎকার করব। কথাটা শুনেই মনের মধ্যে ঝড় বয়ে গেল। আমার কথা বলার শক্তি হারিয়ে যাচ্ছে, আর সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। চুপ, একদম চুপ। আমাকে কি পেয়েছিস তোরা? যখন যা বলবি তাই করতে হবে। সাদিয়ার এরকম ব্যবহারের জন্য আজ আমি বাড়ি ছাড়া, নিজের পরিবার ছাড়া এখানে এসে উঠেছি।
কিন্তু এখানে এসেও যে এরকম কিছু আবার শুনতে হবে এটা ভাবতেও পারিনি। তোর থেকে এটা কখনো আশা করিনি। তুই ঘুরতে যেতে চাস তো? আচ্ছা যা, তৈরি হয়ে নে। আমি সরি রে, বুঝতে পারিনি, আমি সত্যি বুঝতে পারিনি। এটাই, মেয়েরা বুঝতেই পারে না যে তারা কি করে। আমার মনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, বিশ্বাস কর। হয়েছে, আর বলতে হবে না, দ্রুত তৈরি হয়ে নে। আমি আর কোনো কথা না বলে মিথিলাকে দরজা থেকে সরিয়ে বাইরে চলে এলাম। মারিয়ার রুমে গিয়ে ওকেও বললাম তৈরি হয়ে নিতে, আর মিথিলাকেও আনতে বললাম। আমি নিচে এসে সোফাতে বসে আছি, মনটা আবার খারাপ হয়ে গেল। কিছুক্ষণ পর দেখি মারিয়া মিথিলাকে টেনে নিচে আনছে, জোর করেই মিথিলাকে নিয়ে এলো। মিথিলা আমার দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। ওদের সাথে নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তা দিয়ে 3 জন হেঁটে চলছি। মারিয়া, তুই একটু এগিয়ে যা। কেন? এত প্রশ্ন করিস কেন? যেতে বললাম যা। মারিয়া আমাদের থেকে একটু সামনে চলে গেল। আমি আর মিথিলা পিছনে হেঁটে আসছি। আমার উপর রেগে আছিস? না। আমি সত্যি সরি, মজাটা একটু বেশি করে ফেলেছি। ঠিক আছে। তুই চাইলে আমাকে শাস্তি দিতে পারিস। সেটার দরকার নেই। আমাকে মাফ করেছিস তো? বললাম তো, ঠিক আছে। আমি ঘুরতে যাব না। কেন? তুই এভাবে গোমরা মুখ করে থাকলে নিজেকে অপরাধী বলে মনে হয়। আমি কোথায় গোমরা মুখ করে আছি? আমার ভালো লাগছে না এভাবে ঘুরতে যেতে। চল বাসা যাব। না, এখন ঘুরবো। তাহলে এভাবে গোমরা মুখ করে থাকা যাবে না। আরে চল তো। না, আগে একটু হাস, তারপর। আচ্ছা চল। তারপর আমরা 3 জন হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে এলাম। চল গিয়ে ফুচকা খাই। মাত্রই তো খাবার খেয়ে আসলাম। তাতে কি হয়েছে? ফুচকা কি পেট ভরে খাওয়ার জিনিস? চলো, আমিও ফুচকা খাবো। আচ্ছা চল। অনেক লোক এসেছে নদীর পাড়ে ঘুরতে। আমরা গিয়ে ফুচকার দোকানে বসে 3 প্লেট ফুচকার অর্ডার দিলাম। একটু পরেই 3 প্লেট ফুচকা দিয়ে গেল। আমরা 3 জন 3টা চেয়ারে বসে ফুচকা খাচ্ছি। হঠাৎ মিথিলা চেয়ার থেকে উঠে এসে হা কর। তাকিয়ে দেখি মিথিলা ফুচকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। হা কর না। হা করতেই মিথিলা একটা ফুচকা আমার গালে পুরে দিল। আপু, আমাকেও একটা খাইয়ে দাও। তোর হাত নেই, নিজে খেতে পারিস না? ভাইয়ারও তো হাত আছে, তাহলে তুমি খাইয়ে দিলে কেন? সেটা আমার ইচ্ছে। একটা খাইয়ে দাও না। আমি পারবো না, পারলে তুই নিজে নিয়ে খা। দে, আমি খাইয়ে দিচ্ছি। আচ্ছা দাও। আমার প্লেট থেকে একটা ফুচকা নিয়ে মারিয়াকে খাইয়ে দিলাম। ফুচকার বিল মিটিয়ে নদীর একেবারে কিনারায় চলে গেলাম। মিথিলা কয়েকটা পিক তুলল এবং ভিডিও করল। আরো কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসার দিকে রওনা দিলাম। মারিয়া, দুপুর হয়ে গিয়েছে প্রায়, তোরা একাই বাসায় যেতে পারবি? কেন? আমি বন্ধুর থেকে নোটগুলো নিয়ে যেতে পারতাম। নোটগুলো কি খুব বেশি দরকার? হ্যাঁ, আজকে না আনতে পারলে আর আনা হবে না। আচ্ছা তাহলে যা, আমরা চলে যেতে পারবো। আচ্ছা, তাড়াতাড়ি চলে আসিস। ওকে। মারিয়া আর মিথিলা চলে যাওয়ার পর আমিও বন্ধুর বাসার দিকে রওনা দিলাম। আপনাদের তো বলাই হয়নি, এখানে এসেও বেশ কিছু ভালো বন্ধু হয়েছে। এই জন্যই কলেজে না গেলেও কোনো সমস্যা হয় না পড়ালেখা নিয়ে। তো বন্ধুর বাসায় গিয়ে নোটগুলো নিয়ে কলেজের খোঁজ খবর নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে দেখি মিথিলা, মারিয়া আর আন্টি একসাথে বসে টিভি দেখছে। ওদের সাথে কথা বলে চলে এলাম আমার রুমে। এসে নোটগুলো টেবিলে রেখে গোসল সেরে বিছানার উপর বসলাম। ভাইয়া, তোমাকে খেতে রাখছে। আচ্ছা তুই যা, আমি আসছি। মারিয়া চলে গেল। আমিও খাবার খাওয়ার জন্য তৈরি হচ্ছি। তখনই দেখি মিথিলা। তুই আবার আসলি কেন? তোকে খাবারের জন্য ডাকছে। মাত্রই তো মারিয়া বলে গেল, আমিও যাচ্ছিলাম। ও আচ্ছা, আয় তাহলে। আচ্ছা যা। রাতে কিছু বই দিস, পড়বো। ওকে, তুই এসে যেটা ভালো লাগে নিয়ে যাস। আচ্ছা চল এখন। দুজনে একসাথে এলাম নিচে। এসে দেখি মারিয়ার আন্টি বসে আছে। তারপর আমি আর মিথিলা গিয়ে পাশাপাশি বসলাম। আন্টি উঠে সবাইকে খাবার বেড়ে দিল। সবাই বসেই খাচ্ছে। আজকের খাবারটা তো বেশ মজা হয়েছে। কেন, আগে কি খারাপ হতো? না তেমনটা না, তবে আজকেরটা না একটু বেশি মজা লাগছে। আমি এসেছি না, এই জন্য একটু স্পেশাল ভাবেই রান্না হয়েছে। আচ্ছা, এখন কথা না বলে খেয়ে নে। সবাই চুপচাপ বসে খাচ্ছে। হঠাৎ আম্মু,
খেতে বসে অন্যদিকে তাকিয়ে খেলে কি হয়? অন্যদিকে তাকিয়ে খেতে নেই, খাবারের মধ্যে যদি পোকা পড়ে তাহলে তো অন্যদিকে তাকিয়ে খেলে সেটাও পেটে চলে যাবে। তাহলে মিথিলা আপু শুনলে তো, অন্যদিকে তাকিয়ে খেলে কি হয়? আমি কি অন্যদিকে তাকিয়ে আছি নাকি? তুমি অত ভাইয়ার দিকে তাকিয়ে ভাত মুখে দিচ্ছ, প্লেটের দিকে তাকাচ্ছ নাই। একদম বেশি কথা বলবি না। তুই দেখছিস যে আমি ওর দিকে তাকিয়ে খাচ্ছি? আমি না দেখলে এমনি বলছি। তুমি যে চোখ বাঁকা করে ভাইয়ার দিকে তাকিয়ে আছো, এভাবে তাকিয়ে থাকলে তো ভাইয়ের প্লেটের খাবার খাবে। মারিয়ার কথা শুনে বোকা হয়ে গেলাম, সাথে একটু লজ্জাও পেলাম। আন্টির সামনে এসব কি বলছে? আন্টির দিকে তাকিয়ে দেখি মুখ টিপে হাসছে। খাবার সময় এত কথা না বলে চুপচাপ খাবার শেষ করো। মিথিলা আমার দিকে আরেকবার তাকিয়ে মাথা নিচু করে খাবার খেতে লাগলো। আমিও আমার মতো খাওয়া শেষ করে উঠে গিয়ে সোফায় বসলাম। ওরা এখনো খাচ্ছে। একটু পর খাবার শেষ করে উঠে এলো। ভাইয়া তুমি কি করবে এখন? কি আর করব, রুমে গিয়ে ঘুমাবো। এখন আবার কিসের ঘুম? শান্তির ঘুম। শান্তির ঘুম ঘুমোতে হবে না। হবে। এখন বসে গল্প করব। এখন কি গল্প করার সময়? বিকেলে গল্প করব। না, এখন কোনো ঘুম হবে না। কারো কোনো কথাই শুনবো না, আমি ঘুমাবো। আর দেরি না করে ওখান থেকে উঠে চলে এলাম। এখন দুপুরের নাকি আড্ডা দেওয়ার সময়। রুমে এসে ধপাস করে বিছানায় শুয়ে পড়লাম। বিকেলে ঘুম ভাঙলো মারিয়ার ডাকে। উঠে দেখি মারিয়া মুখ চেপে হাসছে। এভাবে হাসছিস কেন পাগলের মতো? এমনি। দরজার দিক থেকে আওয়াজ আসাতে তাকিয়ে দেখি ওখানে মিথিলা দাঁড়িয়ে হাসছে। কিরে, হয়েছে কি তোদের? সবাই এরকম ভাবে হাসছিস কেন? এমনি হাসছি। পাগল হয়ে গেল নাকি? ভূত দেখার মতো দেখছি আমাকে। মনে একটু খটকা লাগলো। দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। আয়নার সামনে দাঁড়াতেই আমার চোখ দুটো খুলে হাতে চলে এলো। আমাকে পুরো মেয়েদের মতো লাগছে। ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল, মুখে মেকআপ। ওহ নো, তাহলে ওই দুই সাতচল্লি মিলে এসব করেছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। আমি দ্রুত মুখ ধুয়ে নিলাম। আমার এরকম অবস্থা করেছে এই জন্যই হাসাহাসি করছিল। দাঁড়া, তোদের হাসা বন্ধ করছি আমি। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখি মিথিলা আন্টিকে ফোন থেকে কি যেন দেখাচ্ছে আর হাসছে। আমি ওদের কাছে যেতে মিথিলা ফোনটা সামনে নিল। দেখি তোর ফোনটা দেখি। কেন? একটু দরকার আছে। না, আমার ফোনে তোর কি দরকার? দে একটু। আমার ফোন তোর কাছে দিতে যাব কেন? একটু দে, আমি এখনই দিয়ে দেব। না, তোকে এভাবে বললে হবে না, দাঁড়া। এই বলে মিথিলার হাত থেকে ফোনটা নিয়ে দিলাম এক দৌড়। মিথিলাও আমার পিছন পিছন দৌড়ে আসছে। আমার ফোন দিতে বলেছে। আগে আমার কাজটা সেরে নেই। আমার ফোনে তোর কিসের কাজ? তুই যে আমাকে সাজিয়ে পিক তুলেছিস সেগুলো ডিলিট করে নেই, তারপর দিচ্ছি। আমার ফোন ফেরত দে বলছি। আমি ফোনটা নিয়ে দৌড়ে ছাদে চলে এলাম। মিথিলাও দৌড়াতে দৌড়াতে ছাদে চলে এসেছে। পুরোটা ছাদ জুড়ে আমাকে ধরার জন্য ধাওয়া করছে মিথিলা। মিথিলাকে পাশ কাটিয়ে ওকে ছাদে রেখেই সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নেমে এলাম। হঠাৎ উপর থেকে মিথিলার চিৎকারে ওর কাছে গিয়ে দেখি মিথিলা পায়ে হাত দিয়ে বসে আছে। কি হয়েছে? সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছি। আন্টি ও মিথিলার চিৎকার শুনেই উপরে ওঠে। কি হয়েছে এখানে? সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা মচকে গিয়েছে। এভাবে লাফালাফি করলে তো চমকাবেই। আমি কোথায় লাফালাফি করলাম? হয়েছে, আর বড় বড় কথা বলতে হবে না। নিচে চল, বরফ লাগিয়ে দিই। না, ঠিক আছে চল বলছি। আমি তো হেঁটে যেতে পারবো না, পায়ে অনেক ব্যথা। তাহলে কিভাবে যাবি? তুমি কোলে করে নিয়ে যাও। আমি নিজেই হাঁটতে পারি না, আর তোকে কোলে করে নিয়ে যাব? শোনো মেয়ের কথা। তাহলে আমি কি করব? হেঁটে যেতে পারবো না তো। সাকিব, একটু নিচে নিয়ে আই তো। আমি পারবো না। পারবি না মানে? তোর জন্যই হয়েছে, তোকে নিয়ে যেতেই হবে। নিচে আই, একা আসতে পারবে না। কি আর করার, ওকে কোলে করে নিয়ে আসতে হলো। রুমের কাছে এসেই আন্টি বলল রুমের ভিতরে নিয়ে শুইয়ে দিতে, আর আন্টি চলে গেল বরফ আনতে। মিথিলাকে নিয়ে ওর রুমে চলে এলাম। এসেই বিছানার উপর ধপাস করে দিলাম ফেলে। ওই হারামি, ব্যথা লাগে না বুঝি? আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। এরকম মোটুককে কোলে করে আনা যায়?
আমি মোটকো, তাই না? দাঁড়া, দেখাচ্ছি। আবার কি হলো? কিছু না। দে, বরফ লাগিয়ে দিচ্ছি। আমার কাছে দাও, আমি লাগিয়ে দিচ্ছি। পারলেন নে, আমি রান্নাঘরে গেলাম। আন্টি চলে গেল। দেখি ফোনটা একটু দে তো। কি করবি? দরকার আছে, একটু ফোন করব। কার কাছে? বাসায় ফোন করব। আমার কাছে আবার দিবি তো? দেবো, ফোনটা করেই দিয়ে দিব। আমি পকেট থেকে ফোনটা বের করে ওর কাছে দিলাম। মিথিলা ফোনটা হাতে পেতেই এক লাফে বিছানার এক পাশে চলে গেল। এটা কি হলো? কই? এভাবে লাফ মেরে সরে গেলি কেন? তুই ফোন আর পাবি না। মানে? মানে এটা তোর থেকে ফোন নেয়ার বাহানা ছিল। তার মানে তুই মিথ্যা বলেছিস যে তোর বাসায় ফোন দিবি? হ্যাঁ। মিথ্যাবাদী। মিথিলা হাসতে শুরু করলো। মেরে তোর দাঁত ভেঙে দেব। পা মচকে গিয়েছে না? একদম ঠিকই হয়েছে, এটাই তোর শাস্তি। কোথায় পা মুচকেছে? কিচ্ছু হয়নি। পা নাড়িয়ে দেখালো। এটাও মিথ্যা? হ্যাঁ, এটা তো তোকে ধরার জন্য। হারামি কুত্তি, শিয়ালের নানি। এবার পিকটা ফেসবুকে ছেড়ে দিব। একদম এটা করবি না। তুই শুধু দেখ আমি কি করি। কাজটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। ফটোগুলো ডিলিট কর। পারবো না। ডিলিট করবি না তো? না। দেখি ফোনটা দে। দেব না, দেব না, দেব না। দাঁড়া, দেখাচ্ছে। আমি বিছানায় হামাগুড়ি দিয়ে মিথিলার পা ধরে টেনে কাছে নিয়ে এলাম। আমাকে ফোনটা নিতেই হবে, কিন্তু মিথিলা ফোন দিতেই নারাজ। ওর সাথে দস্তাদস্তি করতে করতে ওর উপরে উঠে বসেছে। ছোটার জন্য অনেক চেষ্টা করছে, এখনো ততটা খেয়াল করেনি। আমি একদম মিথিলার কাছে চলে গিয়েছি, আর এতটা কাছে যে মিথিলার প্রেসার সরাসরি আমার বুকে এসে লাগছে। হঠাৎ করেই মিথিলা চুপ হয়ে গেল। হয়তো ব্যাপারটা বুঝতে পেরেছে। মিথিলা ফোনটা ছেড়ে দিয়ে আমার কলার ধরে আরো কাছে টেনে নিল। ব্যাপারটা মোটেও সুবিধার দেখছি না। আমি ওর থেকে ফোনটা নিয়ে নেমে এলাম। মিথিলা আর কোনো কথা না বলে মাথা নিচু করে রুমের বাইরে চলে গেল। হয়তো আমার নিজের অজান্তেই ওর অনেকটা কাছে চলে গিয়েছিলাম, যার কারণে হয়তো আমাকে খারাপ ভেবেছে। পরে ওর থেকে সরি বলে নেওয়া যাবে। আগে পিকগুলো ডিলিট করে নেই। দেখি অনেকগুলো পিক তুলেছেন দুজন মিলে। আমার এই ছবি অন্য কেউ দেখলে আমার ইজ্জতের বিনা রকেটে মঙ্গল গ্রহে পাড়ি জমাবে। আমি দ্রুত পিকগুলো ডিলিট করে দিলাম। এবার মিথিলার ফোনটা দিতে হবে। রুম থেকে বের হয়ে দেখি মিথিলা নিচে আন্টির সাথে কথা বলছে। খাইছে রে, আমার কথাগুলো আবার বলে দিবে না তো? ভয়ে আমার হাঁটুর ভিতর পরাণ অস্থির করতে শুরু করেছে। আমি বুকের ভিতর এক বালতি ভয় নিয়ে নিচের দিকে নামতে শুরু করলাম। কিছুতেই সামনের দিকে এগোনোর সাহস পাচ্ছি না। তবুও আবার চুনোপুটির মতো পরাণে এক বালতি সস্তা সাহস নিয়ে প্রতিটা কদম ফেলছি। এই যেন 450 MB র্যামে পাবজি ইনস্টলের মতো ব্যাপার স্যাপার। সিঁড়ির মাঝ বরাবর পর্যন্ত নেমেছি, আর সামনে এগোবার সাহস পাচ্ছি না। ওখান থেকেই মিথিলাকে ডাক দেই। আমার দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে নিল। ওই, এই যে তোর ফোন, নিয়ে যা। তুই নিয়ে যা। আমি পারবো না, তুই নিয়ে যা। আন্টি উঠে রান্নাঘরে চলে গেল, আর মিথিলা সিঁড়ি দিয়ে আমার কাছে আসলো। এই যে তোর ফোন। ডিলিট করেছিস? ভালো। সরি। কেন? তোকে একটু বেশি জোর করে ফেলেছি। ঠিক আছে, ব্যাপার না। তুই কি রাগ করেছিস? রাগ করবো কেন? সত্যি আমি বুঝতে পারিনি তোর উপর কিভাবে পড়ে গেলাম। তুই এখন ওই কথা নিয়ে পড়ে আছিস? আরে ওইটা কোনো ব্যাপার হলো? তুই আন্টির কাছে কি বললি? কেন? ওসব কথা বলেছিস নাকি? আরে বলো, ওসব বলতে যাবো কেন? আন্টি বললো যে তোর পায়ের ব্যথার কি হলো, তাই আন্টিকে সবকিছু বললাম। সবকিছুই? আরে না, শুধু পা মুচকে যাওয়ার কথা বলেছি। তোর এত একটু তো করেই। তবে আমার কিন্তু ভালোই লেগেছিল। মানে? কিছু না। মিথিলা আর না দাঁড়িয়ে মুচকি হেসে দৌড়ে উপরে চলে গেল। আর ভাব ভঙ্গি আমার কাছে মোটেই ভালো লাগছে না। আমিও ওখানে না থেকে রুমে চলে এলাম। রাতে পড়তে বসেছি, এমন সময় আসবো? আয়। আমাকে না বলে পড়তে শুরু করে দিয়েছিস? তো কি করব? আচ্ছা, এখন কিছু বই দে। যেটা নেওয়ার নিয়ে যা।
মিথিলা 2টা বই নিয়ে বিছানায় বসলো। আবার ওখানে বসছিস কেন? তাতে কি হয়েছে? যা রুমে গিয়ে পড়তে বস, আর আমাকেও একটু পড়তে দে। তুই তোর মতো পড়, আমি থাকলে কি সমস্যা? তুই এখানে থেকে কি করবি? তোর পড়া দেখবো। আমার পড়া দেখা লাগবে না, তুই নিজে গিয়ে পড়। থাকি না এখানে। মোটেও না, যা এখন। আরে এরকম করছিস কেন? যাবি এখান থেকে? যাচ্ছি যাচ্ছি, এত ঢং দেখে আর বাঁচি না। আমি ঢং করছি? দাঁড়া। চেয়ার থেকে যখনই উঠতে যাব অমনি মিথিলা এক দৌড়ে বাইরে বেরিয়ে গেল। আবার হঠাৎ করে দরজা দিয়ে মুখ বের করে, আবার হবে নাকি ওই রকম? কোন রকম? ওই যে তখন যেটা হলো। তবে রে, দাঁড়া। আমি উঠে দাঁড়াতেই মিথিলা এক দৌড়ে নিজের রুমে চলে গেল। আমি দরজা লক করে আবার পড়তে বসলাম। অনেকক্ষণ পড়ার টেবিলে বসে আছি, শালার কিছুতেই পড়ায় মন বসতেই পারছি না। তারপর হঠাৎ আবার দরজায় নক পড়ল। উঠে দেখি দরজা খুলতেই মিথিলা বই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আবার কি? একটা টপিক বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দে। কোনটা? ভেতরে গিয়ে বসে দেখাই। দ্রুত দেখাবি। ভেতরে আসলো। বস ওখানে, আমি দেখাচ্ছি। মিথিলা বইয়ের একটা অংশ বের করে বলল, এটা ভালো করে বুঝিয়ে দিতে। আমি আমার মতো করে বোঝাতে লাগলাম। হঠাৎ মিথিলার দিকে চোখ পড়তে দেখি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। পড়া আমার মুখে না, বইয়ের দিকে তাকা। তুই বল, আমি শুনছি। শুধু শুনলে হবে না, বইয়ের দিকে তাকা। আচ্ছা। আমি আবার পড়া বোঝাতে লাগলাম। একটা কথা বলবো? কি? তুই কি কাউকে পছন্দ করিস? হঠাৎ এরকম প্রশ্ন? বল না। জানি না। আমাকে বললে কি সমস্যা? কোনো সমস্যা নেই। তাহলে বল। তুই শুনে কি করবি? দরকার আছে। কিসের দরকার? তুই বলবি? আগে পড়া, তারপর। না পড়া রাখ এখন। বইটা বন্ধ করে দিল। এরকম করছিস কেন? আমার প্রশ্নের উত্তর দে। কি? কাউকে পছন্দ করিস? না। সত্যি তো? হুম। জানতাম এটাই হবে। কোনটা? তুই অন্য কাউকে পছন্দ করিস না, তুই তো শুধুই আমার। কি বলছিস এসব? যা বলছি ঠিকই বলছি, এসব তোর মাথায় ঢুকবে না। মিথিলা উঠে বই না নিয়েই বাইরে বেরিয়ে গেল। বই পড়াটা যে একটা বাহানা ছিল সেটা এখন বুঝতে পারছি, আর ও কি চাচ্ছে সেটাও বুঝতে পারছি। তবে এটা সম্ভব না, ওকে আর সামনের দিকে এগোতে দেওয়া যাবে না। আমার মনে ওকে জায়গা দিতে পারবো না। অনেক আগেই যে এই জায়গাটা অন্য কাউকে দিয়ে দিয়েছি। ওকে সবকিছু খুলে বলতে হবে। কি বলবো ওকে? আমার অতীত? হঠাৎ কারো আসার আওয়াজে তাকিয়ে দেখি মারিয়া। যা, আমি আসছি। কি করছো? খাবার জন্য ডাকতে আসছিস তাই তো? হ্যাঁ। যা, আসছি। মারিয়া চলে গেল। আমিও আর বসে না থেকে উঠে নিচে চলে আসলাম। সবাই বসে আছে, আমিও একটা চেয়ার টেনে বসলাম। আন্টি সবাইকে খাবার বেড়ে দিল। খাবার খাওয়ার মাঝখানে আমার পায়ে কারো ছোঁয়া পেলাম। আমার পাশেই তো মিথিলা, তার মানে এটা ওরই কাজ। ওর দিকে তাকাতেই চোখ মারল। আমি পাটা সরিয়ে নিলাম। না, আর দেরি করা যাবে না, মিথিলাকে থামাতেই হবে। আমি দ্রুত খাবার শেষ করে উঠে সোফাতে বসলাম। একটু পর ওদেরও খাওয়া শেষ হলো। মিথিলা আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো আর আমার পাশে এসে বসলো। তোর সাথে কিছু কথা আছে। তো দেরি করছিস কেন? সবার সামনে বলা যাবে না, একটু ছাদে আসতে পারবি? এখন? হ্যাঁ। আচ্ছা যা, আমি আসছি। আমি ওখান থেকে উঠে আমার রুমে এসে রুমে থাকা ফোনটা নিয়ে ছাদে চলে আসলাম। এসে দেখি মিথিলা এখনো আসেনি। ছাদের এক কোনায় দাঁড়িয়ে রইলাম। কারো আসার আওয়াজ পেয়ে তাকিয়ে দেখি মিথিলা। বল এখন। ওখানে গিয়ে বসে কথা বলি। ছাদে রাখা একটা বেঞ্চের উপর বসলাম দুজন। বল এবার। বুঝতে পারছি যে তোর মনে কি চলছে। তো আমি চেয়েছিলাম তোকে কথাটা জানাবো না, কিন্তু তোকে কথাটা বলতেই হবে। কিসের কথা? আমি একজনকে ভালোবাসি। মানে? আমি সাদিয়াকে ভালোবাসি। হোয়াট? উঠে দাঁড়িয়ে পড়ল। আগে আমার কথাটা শোন। কি কথা শুনবো তোর? তখন বললি এক কথা আর এখন বলছিস? প্লিজ রাগ করিস না, আমার কথা শোন। না, আমি কিচ্ছু শুনবো না।
বস এখানে প্লিজ। ওর হাত ধরে আবার বসালাম। মিথিলা চুপ করে বসল। আমি অনেক আগে থেকেই সাদিয়াকে পছন্দ করতাম। যেদিন ভাইয়ের জন্য ভাবিকে দেখতে যাই, অতীত। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।